ম্যাম কি রেডি আছেন? ম্যাম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডোজ এন্ড পটেন্সির পক্ষ থেকে সকল ডক্টর ও শিক্ষার্থীগণকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের অনলাইন ক্লাসের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক রেমেডি সিপিআর। আলোচনা করবেন আমাদের অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধেয় ম্যাম ডক্টর লাবণী আমিন ম্যাম। সঞ্চালনায় আমি আব্দুর রহিম। তো আরেকটি কথা বলতে হয়, আমাদের আজকে ক্লাসটা নেওয়ার কথা ছিল আমাদের শ্রদ্ধেয় স্যার এবং গুরুজি ডক্টর আশরাফুল হক স্যার। তো স্যারের অসুস্থতার কারণে ডক্টর লাবণী আমিন ম্যামকে আমরা অনুরোধ করেছি ক্লাসটি যেন উনি করেন। তো সেই প্রেক্ষিতে আমরা মূল আলোচনা শুরুর পূর্বে আমরা প্রথমে কোরআন তেলাওয়াত শুনবো। কোরআন তেলাওয়াত করবেন ডক্টর ওমর ফারুক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا শুরু হচ্ছে তরজমাতুল কুরআন। হে ইমানদারগণ, আল্লাহর জন্য সাক্ষ্যদানকারী ও ন্যায় বিচার প্রতিষ্ঠাতা হও। তাদের জন্য উত্তম সাহায্যকারী। অতএব সুবিচার কায়েম করতে গিয়ে তোমরা সেই কামনায় তাবেদারি হইও না। আর যদি তোমরা বিচ্যুত হয়ে পড়ো কিংবা এড়িয়ে চলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী সম্বন্ধে খবর রাখেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা হাবিবুল কারীম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর ওমর ফারুক ভাইকে। ম্যাম যদি রেডি থাকেন ম্যাম ক্লাস শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডোজ এন্ড পটেন্সি ক্লাসে আজকে আমি একদম ফার্স্ট। আর আজকে ক্লাসটা মূলত আশরাফুল হক স্যারই আমাকে সুযোগ করে দিয়েছেন। আজকে ক্লাসটা ওনার নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে উনি খুব অসুস্থ থাকার কারণে ওনার ক্লাসটা আজকে আমাকে নিতে হচ্ছে। কিন্তু সেই সাথে আমি একটু ভয়েও আছি, কারণ উনি এত ভালো মাপের একজন ডাক্তার, এত ভালো একজন মানুষ। ওনার মতো করে হয়তো বা আমি ওনার মতো কি ওনার ধারে কাছেও যেতে পারবো না আমি। ওনার যে মেধা বা যে লেকচার দেওয়ার যে একটা কি বলবো, একটা স্পন্টেনিয়াসলি যেভাবে উনি লেকচার দেন, ওনার ধারে কাছেও আমি নাই। তারপরে যেহেতু আমাকে উনি একদমই আজকে সকালবেলা ফোন দিয়ে যেহেতু আমাকে এনশিওর করেছে যে আমি অসুস্থ, আমি ক্লাস নিতে পারছি না, আমার প্রিপারেশন ছিল না, তারপরেও আমি চেষ্টা করবো যে আপনাদের অন্তত সিপিআর থেকে কিছু দেওয়ার জন্য। আমি কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারি? জি ম্যাম।
ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। স্ক্রিন শেয়ারে সাধারণত আমি যারা জয়েন করেছেন বা যারা অনেকে মন্তব্য করবেন আমি দেখতে পারবো না। তো ক্লাসের পরে ইনশাল্লাহ সুযোগ থাকবে সবার সাথে কথা বলার। আমি সেখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন। আমি চেষ্টা করবো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দিতে। আর আমি আবারও বলছি যে আমার আজকে খুবই মানে সৌভাগ্যবান, আমি সৌভাগ্যবতী যে আসলে স্যারের ক্লাসটা আমি নিতে পারছি। এর জন্য আমি খুব প্রাউড ফিল করছি, আবার সেই সাথে ভয়েও আছি। আমার ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আজকে যারা আমার ক্লাসের সিনিয়ররা যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক সালাম এবং আমার শুভেচ্ছা। দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন ভবিষ্যতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। আমার পরিচয় অলরেডি সঞ্চালনা দিয়ে দিয়েছেন সঞ্চালক। তারপর আবার ছোট করে একটু বলছি, আমি ডাক্তার লাবণী আমিন। আমি আসলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালে আছি লেকচারার হিসেবে। বিএইচএমএস অন কোর্স, ডিএইচএমএস এবং এমএসএস ইকোনমিক্স এবং বিওএইচএফ এর মহাসচিব হিসেবে আছি। আমার মোবাইল নাম্বার 01922666849। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। আমি সময় মতো আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সিপিয়া অফিসিনালিস। সিপিয়া মানে মেডিসিনটা আমি এতবার বলেছি, এতবার মানে লেকচার দিয়েছি, তারপরও কেন জানি আমার মনে হয় সিপিয়া শেষ করতে পারলাম না। কি যেন একটা আমার ঘাটতি রয়ে গেল। মোট কথা সিপিয়াকে আমি ভালোবেসে ফেলেছি, অর্থাৎ সিপিয়া রেমেডিটাকে আমি ভালোবেসে ফেলেছি। অনেকে এটা বলে যে ম্যাডাম কি শুধু সিপিআই জানে, অন্য কোনো রেমেডি জানে না। একজন আমাকে বলেই ফেলছিল যে ম্যাডাম আপনার সিপিআই লেকচারটা বিশেষ। হ্যাঁ, এটা বলতে পারেন না, অন্য কোনো লেকচার আমার আছে, কিন্তু কেন জানি আমার মানে 1 মাস যাবৎ গেটে বলে কোনোভাবে আমার লেকচারটা মিলছে না, মানে সিপিআইটাই ঘুরে ফিরে আসছে। যাই হোক, এটা হয়তো আমার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, এটা আপনারাই বলবেন যে কি। আর আমি মনে করি পলিপ্রেস্ট মেডিসিন গুলো যদি আমরা বারবার যদি আলোচনা করি তাহলে কিন্তু আমাদের কনসেপ্ট গুলি ক্লিয়ার হয়। তাই সিপিআর প্রতিবারই নতুন এবং প্রতিবারই শেখার কিছু আছে। এজন্যই আমি সিপিআরটি আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বরাবরই আমি গিবসন মিলারের কোটেশন দিয়ে সিপিআরটি শুরু করি, আজকেও তার ব্যতিক্রম নয়। গিবসন মিলারের একটি কথা সিপিআরকে আমার একদম হৃদয়ের মধ্যে গেঁথে ফেলেছে, সেটা হচ্ছে গিবসন মিলার গ্রেট প্রেসক্রাইবার, যাকে আমরা চিনি ডাক্তার গিবসন মিলার, নাম করা একজন হোমিওপ্যাথিক ডাক্তার। উনি বলতেন, if you might have only one drug you would choose CPI and CPR। অর্থাৎ আমাকে যদি কেউ একটি মেডিসিন চুজ করতে বলে তাহলে আমি সিপিআর কে চুজ করব। আশা করি আমার সিপিআর লেকচার অর্ধেক শেষ, আর প্রয়োজন নেই, কারণ এই একটা কথার ভিতরে কিন্তু সিপিআর প্রচুর মহত্ব লুকিয়ে আছে যে কেন আমি সিপিআর কে ভালোবাসি, কেন ভালোবাসি। আজকে আমার এই লেকচারে আমি জানি এখানে ছেলেদের পাশাপাশি অনেক মহিলা ডাক্তার, স্টুডেন্ট এবং যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন তারা যুক্ত হয়েছেন। আজকে লেকচারের মাধ্যমে আমি এটুকু শুধু তাদেরকে দিতে চাই যে আমরা যারা মহিলা বা নারী আছি তারা প্রত্যেকেই সিপিআর ভুল করি। কেউ শিশু বয়সে, কেউ কিশোর বয়সে, কেউ যৌবন বয়সে, কেউ বা বৃদ্ধ বয়সে, প্রত্যেকেই। এখন অবভিয়াসলি আপনারা কোশ্চেন করতে পারেন, তাহলে কি ম্যাডাম সবাই সিপিয়া? নো, মোটেও না। সবাই কি সিপিয়া হয় কখনো? কিন্তু সিপিয়া কিছু না কিছু লক্ষণ, কিছু না কিছু মানে সিমটম বা বিষয় আমরা খেয়াল করি যেটা সিপিয়ার মধ্যে আছে। আমি কি এই কথাটা শুধু আমি বলছি? নো, এই কথাটা অনেকগুলো ডাক্তারের বলা এবং অনেকগুলো পাইনিয়রের বলা। আমি লাস্টে ব্যাখ্যা করবো। এবং আজকের আমার এই লেকচারের মাধ্যমে যারা আজকে মহিলারা এখানে উপস্থিত আছেন, পুরুষরাও আছেন, দুজনকে আমি মেনশন করবো, তারাও মিলিয়ে নিবেন যে আসলে আপনার মধ্যে সিপিআর এই গুণটা আছে কিনা। এটা বলবেন যে হ্যাঁ, মনে মনে মিলিয়ে নিবেন যে হ্যাঁ আসলে তো এই গুণটা তো আমার মধ্যে আছে, এই ক্যারেক্টারটা তো আমার মধ্যে আছে। তো যাই হোক, আমি আর দেরি করছি না, আমি চলে যাচ্ছি মূল সিমটমে। আরেকটি বিষয় হচ্ছে আমরা আসলে অনেক কষ্ট করে 1 ঘন্টা সময় সেভ করি
লেকচার শোনার জন্য। লেকচার শোনার বেশ কিছু উপকারিতা আছে। একজন লেকচারার যখন একটা লেকচার তৈরি করে তখন কিন্তু সে অনেকগুলি বই, বিভিন্ন ইউটিউব, বিভিন্ন ম্যাথমেটিকা বই, লেকচারটা শোনার মধ্যে কিন্তু তার সে কিন্তু সেই মেডিসিনটাকে একদম মনের ভিতরে গেঁথে ফেলে। তা আমি এমন কিছু উপস্থাপন করব না যেটা একদমই আপনাদের জন্য কমন, অর্থাৎ আপনারা যেটা বইয়ে পান, অহরহ বইয়ে পান। তাহলে আমি বলে দিতে পারতাম যে আপনারা বা নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ওষুধ পরিচিতি বইটা পড়েন, এলেন কিলিং পড়েন, অবশ্যই এগুলো ভালো ভালো বই, এগুলো আপনারা পড়বেন। কিন্তু সবগুলো বই থেকে সমন্বয় করে আনকমন কিছু কথা চিত্র তুলে ধরার নামই কিন্তু লেকচার দেওয়া। এবং আমি চেষ্টা করবো আনকমন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থিত করা, যার কারণে কিন্তু আমি কমন কথাগুলোকে অ্যাভয়েড করেছি। তারপরেও পরিচিতির জন্য কিছু বলতে হয়, যেমন এই সিপিআর কমন নামটা হচ্ছে ক্যাটল ফিশ, এগুলো আমরা সবাই জানি। এটা হচ্ছে অ্যানিমেল এবং সার্কো কিংডম, এটা স্টেজ হচ্ছে ক্রনিক, এটা সাইড হচ্ছে লিপসিক অল্টারনেটিং সাইড, এটার মায়াজম সোরিক, সাইকোটিক, টিউবারকুলার এবং সিফিলিটিক। এটা থার্মাল স্টেজ হচ্ছে চিলি, এটা অ্যাকশন হচ্ছে অনলি পলিটেস্ট মেডিসিন, এটা থাস হচ্ছে থাসলেস, অ্যাপিটাইট অর্থাৎ ক্ষুধা হচ্ছে ইনক্রিজড, ইজি স্যাটাইটি এন্ড রিডিউস, আর এটা সেনসিটিভিটি হচ্ছে লো এন্ড হাই। এটা হচ্ছে এটা গ্লান্স পরিচয় একটা সিপিআর। এবার আমরা আসি সিপিআর অফিসিনালিসের অ্যাকুইট এবং ক্রনিক স্টেজে আমি কিভাবে সিপিআর চিনব। অ্যাকুইট স্টেজ এবং ক্রনিক স্টেজ আমরা একটু খেয়াল করি। আমরা জানি সবাই যে সিপিআর ক্রনিক একটা স্টেজ, হ্যাঁ অবশ্যই ক্রনিক একটা স্টেজ, কিন্তু অ্যাকুইটও কিন্তু কিছু লক্ষণ সিপিআর মধ্যে আছে যেগুলো দেখে কিন্তু আমি খুব সহজেই সিপিআর টেস্ট করতে পারি। সে লক্ষণগুলো কি? আমরা যদি বিজয় প্রফুল্লর থিওরি অফ অ্যাকুইটস বইটা আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, যদি না থাকে সংগ্রহ রাখবেন। বিজয় প্রফুল্ল থিওরি অফ অ্যাকুইটস বইটার ভিতরে কিন্তু অ্যাকুইটস লক্ষণগুলো খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। দেখেন সিপিআইকে আমরা কিভাবে চিনবো। উনি তিনটা বিষয়কে হাইলাইট করেছেন, ডাল, চিলি, থাসলেস। অর্থাৎ অ্যাকুইট অবস্থায় যদি কোনো পেশেন্ট খুব নিস্তেজ থাকে, সাথে শীত কাতর থাকে এবং পিপাসাহীন থাকে, এটা কি? এটা হচ্ছে তার জেনারেল সিম্পটম। সে পিপাসাহীন, শীত কাতর, নিস্তেজ। এখন বলতে পারেন ম্যাডাম পিপাসাহীন কি পালসেটিলারও আছে? হ্যাঁ অবশ্যই পালসেটিলার আছে। একটা থেকে আরেকটা ইমিডিয়েট ডিফারেন্সিয়েশন করার নামই তো ম্যাথমেটিকা। তাহলে আমরা কেন একটা মেডিসিন থেকে আইটেম ডিফাইন করার জন্য শত শত বই পড়ি, শত শত লেকচার শুনি, শত শত ইউটিউব চ্যানেল গুলো ঘাটাঘাটি করি? এটার নামই তো বিশেষজ্ঞতা। আমি কিভাবে একটা মেডিসিন থেকে একটা মেডিসিন ডিফারেন্সিয়েট করবো। এবং আমাদের মহান হ্যানিম্যান কিন্তু প্রত্যেকটা মেডিসিনের সাথে সূক্ষ্ম ভাবে কিছু না কিছু পার্থক্য কিন্তু রেখেছেন, যার মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই মেডিসিন গুলাকে আলাদা করতে পারি। এবং যে যত সূক্ষ্মভাবে মেডিসিন গুলো আলাদা করতে পারবে বা চিনতে পারবে, সেই কিন্তু একদম গুড প্রেসক্রাইবার হবে। তো যাই হোক, সিপিআর এখানে তিনটা অর্থ দ্বারা উনি সিপিআর অ্যাকুইট স্টেজটাকে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে ইনডিফারেন্স, আরেকটা হচ্ছে চিলি প্লাস থাসলেস, এবং একটা হচ্ছে ডোন্ট কমপ্লেইন। আমরা জানি ইনডিফারেন্স সিপিআর জন্য একদম মানে রেড লাইন সিম্পটম বলেন, টিপ অফ দ্য আইস বলেন, পয়েন্ট বলেন, যাই বলেন না কেন, পিকুলিয়ার সিম্পটম বলেন, ইনডিফারেন্স ছাড়া সিপিআর কখনোই সিপিআর হতে পারে না। এর জন্য ইনডিফারেন্স এখানে আছে। এবং সাথে কি ডোন্ট কমপ্লেইন। একটু খেয়াল করেন ডিয়ার অডিয়েন্স, এখানে যারা আছেন, ডোন্ট কমপ্লেইন মানে এখানে আমি রেড কালার দিয়েছি, অর্থাৎ পেশেন্টের যেই সমস্যা হোক না কেন সে কখনো কোনো অভিযোগ দেয় না। আবার আমার সে পুরাতন কিছু ফিরে যেতে হয় যে ম্যাডাম আর্নিকা পেশেন্টের তো অভিযোগ দেয় না। আর্নিকা যখনই আমরা আর্নিকা পেশেন্টকে বলি যে আপনি কেমন আছেন, আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, সে বলে না আমি ভালো আছি, আমার শারীরিক কোনো সমস্যা নেই। তাহলে আমি সিপিআর কি করে বুঝবো? ওই যে ইনডিফারেন্স, আর্নিকার মধ্যে তো ইনডিফারেন্স থাকবে না, যেটা সিপিআর মধ্যে আছে। এবং কি আছে? তার পিপাসাহীন থাকবে, তার ভিতরে উদাসীনতা থাকবে এবং সেটা আলস্যতা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা সাধারণত অ্যাকুইট স্টেজে লক্ষণগুলি আমরা খেয়াল করবো। এবার আসি কটেশন গুলি। এটা কিন্তু সবই অ্যাকুইট স্টেজের। কি কি? ডাল, চিলি, থাসলেস, ইনডিফারেন্স এন্ড ইনডোলেন্ট। এটা হচ্ছে যেমন ইনডোলেন্ট উদাসীন, কি সরি ইনডোলেন্ট হচ্ছে আলস্য, কোন কাজে তার মানে আগ্রহ নেই, কোনো কাজই করতে পারে। সিম্পল একটা জ্বর আসছে, কোনো কাজের প্রতি তার কোনো মানে আমোদ প্রমোদ করতে থাকে না। এবং সে যদি একজন
মানে কি বলবো কর্মজীবী মহিলা বা পুরুষ হন, দেখবেন সে কাজের প্রতি তার অনীহা থাকে, কিন্তু বেসিক্যালি কিন্তু সিপিআর কাজ প্রবণ। সে কিন্তু কাজ করলে ভালো থাকে এবং কাজ করলে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এটা একটা সিপিআর ওনার সিমটম। আমি যখন ক্রনিক স্টেজটা আলোচনা করবো তখন অবশ্যই বিষয় নিয়ে আলোচনা করবো। উদাসীনতা, কিসের উদাসীনতা? কোনো মনোযোগ নেই, কোনো যন্ত্রণা ক্ষেত্র নেই, আমোদ প্রমোদের ক্ষেত্রে, টিভি দেখা তার আগ্রহ নেই, গান শুনতে তার মন চায় না, সে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটা, এবং কি তার ভিতরে কোনো সান্ত্বনা পছন্দ করে না, এবং কেউ যে তাকে সাহায্য করবে সেটাও সে পছন্দ করে না। এটা হচ্ছে তার অ্যাকুট স্টেজ। এবং এই স্টেজের রোগীদের যদি কোনো ধরনের জ্বর, মাথা ব্যথা, বিশেষ করে জ্বরের ক্ষেত্রে আমরা ধরে নেই, জ্বর, মাথা ব্যথা, সর্দি বা অন্য কোনো একটা স্টেজ থাকে, তাহলে অবশ্যই আমরা একবার সিপিআর কে ট্রাই করতে পারি। এবার আমি আসি ক্রনিক সিপিআর, যেটা হচ্ছে মূল আলোচনা। ক্রনিক সিপিআর ক্ষেত্রে আমি দুইটাকে হাইলাইট করেছি, ফিমেল, মেল, এবং চাইল্ডও এখানে ব্যাখ্যা করেছি। খুব সময় খুব কম, আমি অল্প একটু চাইল্ড কোটেশনটা আমি এখানে রেখেছি। অর্থাৎ কি হবে ফিমেল সিপিআর, কিভাবে হবে মেল সিপিআর। আমরা জানি সিপিআর ক্ষেত্রে একটি কথা, সেটা হচ্ছে সিপিআর ঢেউ খেলানো ছন্দ থাকে না। এটা আমাদের সবার কমন কথা, কিছু কমন কথাই আমি নিয়ে আসছি। ঢেউ খেলানো ছন্দ থাকে না, তার বডি ফিটনেস থাকে না, তার অ্যাট্রাকটিভ ফিগার থাকে না, তার চেহারার ভিতরে কোনো ধরনের লাবণ্যতা থাকে না, এবং একটা ছেলে ফার্স্ট লাভ এট সাইট বলতে আমরা যেটাকে বুঝি, সেটা কখনোই কোনো সিপিআর মেয়েদের মধ্যে থাকে না। এক কথায় সিপিআরদের চেহারা সম্পূর্ণ পুরুষাঙ্গিকের হয়। এখানে দেখেন ফিমেল সাইট যেটা ব্যাখ্যা করা হয়েছে, তার আপার ফেস আমরা একটু খেয়াল করি। আপার ফেসটা কি? তার পেল ইয়েলো এবং ইন মর্নিং রেড। আপার ফেসটা হবে তার পেল, মানে কি বলবো, রংহীন হলুদ, এবং মর্নিং সকালবেলা সেটা লাল হবে, এবং বিকেল বেলা পেল, সকালে লাল, বিকেলে পেল, এবং রেড ইন প্রসেসড। ইয়েলো স্যাডেল অ্যাক্রস আপার পার্ট ক্রস অফ নোজ, যেটা আমরা ঘোড়ার টিনের দাগ আমরা সবাই জানি। সিপিআর পেশেন্টদের নাকের ভিতরে একটা লম্বা দাগ থাকে, অর্থাৎ চশমা, অনেকে আবার চশমা করলে হয়, এটা কিন্তু খেয়াল করবেন, কারণ টেস্ট টেকিং এবং ডাক্তারের অভিজ্ঞান এমন একটা বিষয়, আপনাকে প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করতে হবে যে সে কি চাচ্ছে। অনেকেই চশমা পরে পরে নাকের ভিতরে একটা দাগ ছেড়ে দেয়। এখন আমরা কি ভেবে নেব সেটা সিপিআর? নো, চশমার দাগ আর যাদের নাকের ভিতরে একটা অ্যাক্রস পার্ট, সেটা কিন্তু আলাদা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তারপরে কি তার ইয়েলো ফেস উইথ ডিসলেপসিয়া, এবং তার চোখের নিচে মার্জিন করা থাকবে, রাউন্ড আইস, হ্যাঁ, এটা মার্জিন করা থাকবে, ফুলে থাকবে, পেল হয়ে থাকবে। এটা হচ্ছে তার আপার ফেস। যদি লোয়ার ফেস, এটা কিন্তু আমাদের দ্য গাইডিং সিমটম অফ মেট্রো মেডিকাল হেরিংটের গাইডিং সিমটমে যদি ভলিউম নাম্বার 10 আপনারা পড়ে থাকেন, সেখানে কিন্তু চমৎকার করে এই আপার এবং লোয়ার ফেসটাকে চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন একটা হেরিং। হ্যাঁ, তো এখানে দেখেন লোয়ার ফেসে আছে ইউলিস্ট অ্যারাউন্ড মাউথ, তার চতুর্দিকে মুখটা মাউথ মানে ইয়েলো কালার হবে, এবং খুব ড্রাইনেস থাকবে, ঠোঁটগুলা খুব ড্রাই থাকবে, এবং ইরাপশন থাকবে চিন এবং লিপ। টিপের মধ্যে আমরা জানি যে টিপের মাঝখানে যদি কারো ক্র্যাক হয় বা হার্পিস হয়, ফুলে যায়, তাহলে কিন্তু আমরা এটাকে অনেক সময় সিপিআর ধরে নিই, যে পেশেন্ট হচ্ছে সিপিআর। এবার যে সিমটমটা গেল সেটা হচ্ছে ফিমেল সিপিআর। আমরা সবাই ফিমেল সিপিআর জানি, তো মেল সিপিআর জানি কি? শুধু কি আপনার চেম্বারে একজন ফিমেল সিপিআই আসতে পারে, মেল সিপিআই কি আসতে পারে না? আমরা জানি সিপিআই অবশ্যই মহিলাদের একটি মেডিসিন, অবশ্যই, কিন্তু শুধু কি মহিলা, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সিপিআই অনেক কাজ করে। এবার আমরা পুরুষ রোগীকে কিভাবে চিনবো, আইডেন্টিফাই করি, খেয়াল করেন। আপনাদের কাছে ডেস্কটপ গাইড বইটা আছে কিনা আমি জানি না। ডেস্কটপ গাইডে রজার মরিসন খুব চমৎকার করে সিপিআই অধ্যায়ে, মেল অধ্যায়ে কিছু তথ্য দিয়ে গেছেন। উনি বলে গিয়েছেন যে সাধারণত মেল যে সিপিআই অর্থাৎ পুরুষ সিপিআইকে আইডেন্টি করাটা একটু কঠিন, কেননা তারা খুব দুর্বল চিত্তের হয়। অপরদিকে সিপিআই মহিলারা কিন্তু একটু সবল চিত্তের হয়, তারা কিন্তু খুব উদাসীনতা ঠিক আছে, বাট তারা মাইন্ডের দিক থেকে খুব একঘেয়ে হয়, জেদি প্রকৃতির হয়। কিন্তু সিপিআই ছেলেদের ক্ষেত্রে কিন্তু তা হয় না। এবং আরেকটি বিশেষ কথা উনি বলে দিয়েছেন যে স্ক্যাপিস্যাকডিয়া, পালসেটিনা এবং জেলসিমিয়া, এই তিনটা চরিত্রের সাথে সিপিআই চরিত্র অনেকটা মিল আছে। অর্থাৎ আমরা কখনো এই তিনটা থেকে সিপিআই কে আলাদা করতে পারবো না মেল ক্যারেক্টারের ক্ষেত্রে। এবং যে বিষয়টি হচ্ছে
মেল পেশেন্ট গুলো হচ্ছে যারা হচ্ছে যাদের ভিতরে আত্মবিশ্বাসটা কম থাকে এবং যাদের শারীরিক গঠনটাও, ছেলেদের তো শারীরিক গঠন ছেলেদের মতোই থাকবে। এখানে যদি আমরা দেখি একজন ছেলের মেস্তা বের হয়েছে তার গালের ভিতরে, তার নাকের ভিতরে ঠিক সেম স্পট আছে, তাহলে কি আমরা তাকে সিপিএ দিতে পারি না? এটা কি শুধু মেয়েদেরকে সিপিএ দেওয়া যায় না, ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই সিপিএটা দেওয়া যায়। এবার আমি আসি চাইল্ড সিপিআর, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে আমি কিভাবে বলবো যে এটা শিশু সিপিআর। তারপর আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। দেখেন শিশুদের সিপিআর ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো? শিশুরা সাধারণত একটু ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ এরা খুব স্বাধীন চেতা হয়। একটা সিপিআর ছোটবেলা থেকে যেভাবে বেড়ে উঠতে চায় কিন্তু সে কিন্তু সেভাবে বেড়ে উঠতে পারে না। তাকে সে ইন্ডিপেন্ডেন্স, তাকে সে স্বাধীনতাটা পরিবার থেকে দেওয়া হয় না। এখানে পরিবারই কিন্তু তাকে বাধা হয়ে দাঁড়ায়। বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, তার সাথে তার মায়ের একটা স্ট্রং রিলেশনশিপ থাকে, যেমন একটা টুইস্ট বেবি যেরকম থাকে, অর্থাৎ যারা যমজ ভাই বোন থাকে, একটা যমজ ভাই বোনের মধ্যে রিলেশন কেমন, ও যা খায় ও তাই খেতে চায়, ওর যে অসুস্থতা ও সেটা হতে চায়। ঠিক সিপিআর ছোট বাচ্চারা কিন্তু তাই, তার মায়ের আঁচল ধরে ধরে ঘুরে। একটা জিনিস খেয়াল করেছেন কি, এই সিপিআই বড় হয়ে কিন্তু সে তার স্বামী ভালো লাগে না, তার সংসার ভালো লাগে না, তার সন্তান ভালো লাগে না, সে কিন্তু সন্তানকে রিজেক্ট করে। সিপিআর মা সন্তানকে রিজেক্ট করবে, কিন্তু সিপিআর সন্তানরা সবসময় মায়ের আঁচল ধরে ধরে ঘুরবে। তারা মাকে প্রায়োরিটি দেবে, মার সাথে একটা স্ট্রং রিলেশনশিপ, একটা স্ট্রং বন্ডিং থাকবে। বাট মায়ের সাথে আবার ঝগড়াও করবে, কথায় কথায় কিন্তু মার সাথে রাগ দেখাবে, উদ্ধত করবে। এটাই হচ্ছে সিপিআর টেন্ডেন্সি। তারপরে যেটা আসছে ফিজিক্যাল সিমটম। ফিজিক্যাল সিমটমের মধ্যে আপনারা হয়তো অনেকেই পাবেন যে আপনাদের চেম্বার অনেক পেশেন্ট আসে যারা আপনাকে কমপ্লেন করে যে ম্যাডাম আমার তো ছোট একটা বাচ্চা, একদম ছোট বেবি, হয়তো বা 3, 4, 5 বছর, এরকম বাচ্চা দেখা যায় যে তার ভিজাইনাল ডিসচার্জ হচ্ছে, অনেক ভিজাইনাল ডিসচার্জ হচ্ছে, ইচিং হচ্ছে, বার্নিং হচ্ছে, এবং দেখা যাচ্ছে বাচ্চাটা এটা নিয়ে একটু উদাসীনতা থাকে। এটা কিন্তু সিপিআর চমৎকার একটা রেমেডি। এবং আপনি যদি একবার ধরতে পারেন যে বাচ্চাটা সিপিআর তার মধ্যে লক্ষণ আছে কিনা, আপনি যদি জাস্ট একটা প্রশ্ন করেন যে আপনার বাচ্চা কি সবসময় আপনার মানে আপনার সাথে তার বন্ডিং কেমন, সে যদি বলে যে হ্যাঁ আমার সাথে খুব ভালো বন্ডিং, সে আমার যা কিছু করে আমাকে বলে করে, আবার যত রাগ আছে সব আমার উপরেই সে ঢালে, স্বাধীন চেতা মানুষ, তার সে যা সিদ্ধান্ত নিয়ে সে সিদ্ধান্ত যদি কঠোর থাকে, তাকে সিদ্ধান্ত থেকে আমি কখনোই সরাতে পারি না। এবং যদি খাবার দাবারের কথা জিজ্ঞাসা করেন যে সে কি পছন্দ করে, সে যদি বলে যে না সে মিষ্টিটা পছন্দ করে, বাট স্পাইসি ফুড মানে এগুলা সে মানে টক স্পাইসি ফুড এগুলা সে খুব বেশি একটা পছন্দ করে না, তাহলে কিন্তু আপনি অনায়াসে এই যে তার একটা মানে ডিসচার্জ আছে, এটা কিন্তু আপনি অনায়াসে তাকে এই সিপিআর মেডিসিন থেকে তাকে দিতে পারেন। তাহলে দেখেন একটা সিপিআর থেকে আমরা ফিমেল, মেল এবং চাইল্ড কেমন হইতে পারে জাস্ট পাচ্ছি। কারণ এটা পেশেন্ট যখন আপনার চেম্বার থেকে ঢুকবে, আপনি যদি তাকে প্রথম দেখাতেই যদি বুঝতে না পারেন, তার হাঁটা চলা, তার কথাবার্তা, তার ফিগারের একটা মানে বডি স্ট্রাকচার দেখে যদি আপনি নির্ণয় না করতে পারেন যে পেশেন্টটা কিসের, তাহলে কিন্তু আপনি গুলায় ফেলবেন যে আপনি কি ম্যাট্রিমিটিকা সিলেকশন করবেন, তার জন্য কি রেমিডিয়েশন করবেন। এখন বলতে পারেন যে ম্যাডাম বাহ্যিক অ্যাপিয়ারেন্সই কি সব? অবশ্যই না। কারণ আমরা যারা প্র্যাকটিস করি, আমরা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিশিয়ান, তারা আমরা জানি যে আমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে রেমেডি সিলেকশন করতে হয়। একটা পেশেন্ট বাহির থেকে এসে বসলো, সে কেমন করে বসলো, সে কি উদ্ধত হয়ে বসছে, সে কি এসে ঘন ঘন পানি খাচ্ছে, সে কি ফ্যানটা অন করে দিল, সে কি পা নাড়াচ্ছে, সে তার কাপড় চোপড় কেমন, সে কি শার্ট পরেছে সেটা কি কুঁয়ের মধ্যে এসে মানে উইপিং করে রেখেছে নাকি ছেড়ে দিয়েছে, সে কি উদ্ধত সুরে কথা বলছে না নরম সুরে কথা বলছে, সে কি একই কথা বারবার অ্যান্সার করছে নাকি আমাকে সে বোঝাতে চাচ্ছে। এগুলো যদি আপনি খেয়াল না করেন, এগুলোর মধ্যে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পয়েন্ট লুকিয়ে আছে, তাহলে কিন্তু আপনি রেপার্টোরাইজেশন করেও খুব ভালো একটা রেমেডি আপনি সিলেকশন করতে পারবেন না। আমি আমার প্রেজেন্টেশনের সর্বশেষে আমি একটা রুব্রিকে রেপার্টোরাইজেশন করবো এবং সেখান থেকে আমি কিছু তথ্য আপনাদের মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ, যদি মানে সময় থাকে আর কি। তাহলে দেখেন এর মাধ্যমে কিন্তু আমরা সিপিআরটা সিলেকশন করে ফেললাম। এবার আমি আসি পোলার সিমটম, যেটা আমি অলরেডি একটু আগে বললাম। পোলার মানে হচ্ছে একই অক্ষের দুটি মেরু, যাকে আমরা বলি পোলার সিমটম। কিছুদিন আগে পোলারিটি সিমটম নিয়ে
খুব চমৎকার কিছু তথ্য আমরা জানতাম। হেনরি ফের এটা একটা উদ্ভাবক, এবং এই পোলারিটি সিম্পটম থেকে কিন্তু আমরা অনেক রূপ কিন্তু আমরা তুলে ধরতে পেরেছি। যাই হোক, আমি আরো দিকে যাচ্ছি না। তো পোলার সিম্পটমের মধ্যে হচ্ছে কি ফিজিক্যাল এক্সারশন। তার মানে হচ্ছে সিপিআর রোগীরা কাজ করতে করতেই অসুস্থ হয়ে যান, আবার অসুস্থ হওয়ার পরে কাজ করলে তারা বেটার থাকেন। চমৎকার একটি বিষয় না? কাজ করতে করতে সে অসুস্থ, যখন প্রশ্ন করেন সে আপনাকে বলবে আমার কিছুই ভালো লাগে, আমার ধর এটা লাইফ হলো সারাদিন কাজ করতেছি, এটা ওইটা করতেই আছে, করতে করতে কোমর ব্যথা, মাজা ব্যথা, ভালো লাগে না, এটা সেটা। তারপরে ঠিক আছে, তাহলে আপনি কাজ বন্ধ রাখেন। না, কাজ বন্ধ রাখলে আমার শরীর ভালো লাগে না, কাজ বন্ধ হয়ে কেমন জানি শরীর মেজ লাগে, ঘুম ঘুম ভাব লাগে, মেন্টালি টেনশন হয়ে যায়, মনে হয় কাজ যত করবো তত বেটার ফিল করবো। তাহলে দেখেন একই মুখে দুইটা কথা, অর্থাৎ পোলারিটি সিম্পটম হচ্ছে ফিজিক্যাল এক্সারশন, সে কাজ করলে সে বেটার ফিল করে, এটা হচ্ছে তার ফিজিক্যাল এক্সারশন। এবার আসি আমি রেড লাইন সিম্পটম, যাকে একটা কথাতে আমি সিপিআর চিনবো, অর্থাৎ রিল্যাক্সেশন, লোজ অর ইনডিফারেন্স। ইনডিফারেন্স আমরা সবাই জানি, উদাসীনতা। আরেকটা আছে রিল্যাক্সেশন, লোজ, অর্থাৎ লোজ রিল্যাক্সেশন। এটা আসলে বাংলা কি বলবো, লোজ তো ঢিলা, আপনারা জানেন লোজ ঢিলা। এখানে আসলে অনেক ওয়ার্ড আছে যেগুলো বাংলা বলা যায় না। ইনডিফারেন্স। এবার আমি আসি ইনডিফারেন্সের গল্প। একটা মহিলা বা একটা মেয়ে, একটা শিশু, কেন সে ইনডিফারেন্স? আমরা কি কখনো এই কেন ব্যাখ্যাটা জানি? সিপিআর কিন্তু একদিন ইনডিফারেন্স হয়নি, তাকে তিলে তিলে ইনডিফারেন্স বানানো হয়েছে। সে তিলে তিলে ইনডিফারেন্স হয়েছে। আমি প্রায় একটি উদাহরণ দিই, হয়তো আজকে আমার যারা এখানে সিপিআর অনেকেই আছেন, আমার লেকচার শুনে থাকছেন, তারা হয়তো উদাহরণটি জানবেন, কিন্তু উদাহরণটা আমার খুব ভালো লাগে। যেমন আমরা মিনা রাজ্য গল্পের এই উদাহরণটা আমি দিয়ে থাকি। মিনা রাজ্য গল্পটি আমরা জানি। মিনা রাজ্যতে কি হয়, মিনা মগডাল থেকে একটা আম পেড়ে নিয়ে আসে। আমটা এনে সে তার মাকে বলে, মা আমটা কেটে দাও। তো তার মা আমটা কাটার পরে মিনাকে দেয় এক অংশ এবং 2 অংশ দেয় রাজুকে। মিনা যখন তার মাকে বলে যে মা, আমি যে এত কষ্ট করে মগডাল থেকে আমটা পাইরে আনলাম, তাহলে তুমি আমাকে কেন অর্ধেক দিলা, আর ভাইয়াকে কেন তুমি পুরোটা দিলা রাজুকে? তখন তার মা একটা কথা দিয়েই থামিয়ে দেয়, মেয়েদের এত খেতে পায় না। ঠিক সেম যখন দুপুরবেলা মিনা রাজু ভাত খেতে বসে, মিনার পাতে দেওয়া হয় অর্ধেক ডিম, রাজুর পাতে দেওয়া হয় পূর্ণ একটা ডিম। তখনও যখন মিনা ঠিক সেম কোশ্চেনটা তার মাকে করে যে মা, আমরা তো একই কাজ করলাম, তাহলে রাজু কেন একটা ডিম খেলাম, আমি কেন অর্ধেক ডিম খেলাম? তখনও তার দাদি একটা কথা বলে মিনাকে থেমিয়ে দেয়, মেয়েদের তো খেতে হয় না। এই যে মেয়েদের তো খেতে হয় না, এটা ইনডিফারেন্স। কেন হয় না? কারণ ছোট থেকে সে মেয়েটি বুঝতে পারে আমি যা চাই, যা আমি তা আমি কখনোই পাবো না, এবং তা আমাকে পেতে দিবে না। কে দিবে না? কখনো পরিবার, কখনো সমাজ, কখনো ধর্ম। এই যে তার মধ্যে একটা না পারার প্রতিযোগিতা, ধীরে ধীরে এটার ভিতরে সে তৈরি করে একটা কোমল অধিকার। এই মেয়ে যখন একদিন বড় হয়, যখন সে কাউকে ভালোবেসে ফেলে, তখন কিন্তু তার ভালোবাসার কথাটা সে তার ভালোবাসার মানুষকে বলতে পারে না। কেন পারে না? কারণ তার ভিতরে তো সে ঢেউ খেলানোর ছন্দ তার ভিতরে নাই, তার ভিতরে একটা ফিগার নাই, তার ভিতরে নাটোরের বনহত্যা শিলের মতো চোখ দুটো নাই, তার ভিতরে দুধে হালকা গায়ের রং নাই। তাতে কি সে কি পারে না একটা ছেলেকে ভালোবাসতে? শুধুমাত্র তার দৈহিক অ্যাপিয়ারেন্সের কারণে সে কিন্তু ছেলেটাকে ভালোবাসার কথা বলতেই পারে না। পরিশেষে কি হয়, তার বাবা মা হয়তো ঠিক করে ফেলে তাদের পছন্দ করা কোনো পাত্রের সাথে তাকে বিয়ে করার জন্য। এখানেও সিপিআর ব্যর্থ। সিপিআর যখন মনের কষ্টে, যখন সে তার স্বামীর সাথে সারাটা জীবন কাটাবে বলে সে বাসর ঘরে অপেক্ষা করে, দেখা যায় সেই স্বামী কিন্তু মদ খেয়ে বাহির থেকে কোন ধরনের কি বলবো খারাপ পন্থা অবলম্বন করে বাসর ঘরে এসে সে সিপিআর মেয়ের দিকে ফিরেও তাকায় না। তার মানে এখানে তার সেক্স এভার্সন হয়ে যাচ্ছে, তার সেক্সটা একদম পুরা হয়ে যায় আর কি। সেক্সটাকে সে কখনো সেটা ভায়োলেন্ট করতে পারে না। তাহলে এই সিপিআর কি একদিনে হয়েছে? এই সিপিআর কিন্তু একদিনে হয়নি। সেই স্বামী তার সাথে পাশবিক নির্যাতন করে, কিন্তু স্বামী কখনোই সেটা ভাবে না যে তার যে একটা সেক্সুয়াল ফিলিংস আছে, তার ভিতরে যে একটা সেক্সুয়াল অ্যামাউজমেন্ট আছে, সেটা আমাকে তাকে দিতে হবে। সেটা সে স্বামী কখনোই ভাবে না। সে তার মতো স্বার্থপরের মতো সে নিজের শখ,
নিজের পাশবিক ইচ্ছা, নিজের সেক্সুয়াল একটা ফিলিংস কিন্তু সে মিটিয়ে আসে। তাহলে সিপিয়া কে? সিপিয়া কোথা থেকে জন্ম নিল? সিপিয়া কেন হলো? আমি যদি বলি সিপিয়া হয়েছে এই পরিবার থেকে, সিপিয়া হয়েছে এই সংসার থেকে, সিপিয়া হয়েছে ধর্ম থেকে। আজকে যারা ক্লাস ক্লাস এখানে আছেন, আমি জানি অধিকাংশ মেয়ে, আপনারা কি কেউ বলতে পারবেন যে যারা এই ধরনের মানে এই বৈষম্য শিকার থেকে আপনারা কেউ হননি? অবশ্যই হয়েছেন। আমিও হয়েছি, আমার মেয়েও প্রতিনিয়ত হচ্ছে। এখান থেকেই তৈরি হয় এই সিপিআর ইনডিফারেন্স। ইনডিফারেন্সটা একদিনের মধ্যে হয়নি। আর ইনডিফারেন্স হয় কারণে সে তার ভালোবাসা না লাভ পাচ্ছে, সে তার ভালোবাসার মানুষকে তার ভালো লাগে না। কারণ যে সময় যখন তার ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলতেই পারেনি, সে পরে আর কি বলবে? তার কাছে তো অবশিষ্ট কিছুই থাকে না। তার ভালো লাগে না তার শিশু, তার নিজের সন্তান, কিন্তু তারপর তার সন্তানকে ভালো লাগে না। তার সঠিক সময় যেটা তার পাওয়ার কথা ছিল সেটা সে পায়নি। তার ভালো লাগে না অ্যামিউজমেন্ট, তার ভালো লাগে না পার্টি, তার ভালো লাগে না অপোজিট সেক্স, তার ভালো লাগে না কোনো ফ্রেন্ড, রিলেটিভ, সোশ্যাল ওয়ার্ক, ম্যারেজ, বিজনেস, সব। কারণ সে ধীরে ধীরে চলে যায় গভীর অতলে। তখন তার ভিতরে শুধু কাজ করে একটা দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস ছাড়া তার ভিতরে আর কিছুই থাকে না। এবার আসি কেন কেন ভালো লাগে না? কারণ সিপিয়া ইমোশনলেস, তার মধ্যে ইমোশন থাকে না। এবং এর জন্যই যাদের সাথে সিপিয়া বসবাস করেন, অনেক হাজবেন্ডরা এসে বলেন আমার ওয়াইফের ভিতরে কোনো ইমোশন নাই, কোনো রোমান্টিকতা নাই, তার ভেজাইনাল ড্রাইনেস থাকে এবং তার সাথে আমি ফিজিক্যাল রিলেশনে আনুগত্য পাই না। এটার একটা কারণ কারণ সে মানে ইমোশনাল লেস থাকে এবং কি থাকে প্রাইসলেস, মানে তার ভিতরে কোনো ধরনের উদ্দীপনা থাকে না, কোনো ফোর্স থাকে না। আর তার এত বেশি ভাইটাল ফোর্স মানে লেস হয়, তার পিরিয়ড বলেন প্রচন্ড হচ্ছে, তার লিপোরিয়া বলেন প্রচুর পরিমাণের হচ্ছে, তার যে কোনো ডিসচার্জ, হ্যাঁ সেটা যে কোনো ধরনের ডিসচার্জ হয় সেটা প্রচুর পরিমাণের হয় এবং এই কারণে কিন্তু তার ভাইটাল ফ্লুইডটা কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে এবং সিপিআই রোগীদের কিন্তু ঘন ঘন মিসক্যারেজ হয়। এটা আমরা জানি যে প্রচুর মিসক্যারেজ হয়ে থাকে একটা সিপিআর পেশেন্টের। এবার আমরা আসি উইপিং। আমি যদি উইপিং দিয়ে রেপোর্টেডটা সার্চ দিই, অনেক 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 মেডিসিন পাবো। মহিলা মানুষ মানেই উইপিং। আমাকে এমন একটা মহিলা দেখাতে পারবেন যারা কান্নাকাটি ছাড়া কথা বলে? খুব কম, খুব কম। মানে শতকরা হাতে গোনা হয়তো বা 4-5টা মহিলা, মানে 5 জন মহিলা হয়তো আপনি পাবেন হাতে গোনা যারা হয়তো কান্নাকাটি কম করে, আর বাকি সব কান্নাকাটি করে। উইপিং এর দিকে সেরা কিন্তু পালসেচিন আমরা জানি, কিন্তু না, উইপিং এর সিপিয়াও আছে, মেডোরিনামও আছে, পালসেচিনও আছে, ফসফরাসও আছে, লাইকোপোডিয়ামও আছে। এখন আমরা আলাদা করবো কিভাবে? দেখেন ভেটেরিনারি মেডিকেল কত মজা, কত ভালো লাগে যদি আমরা বুঝে বুঝে পড়ি। একটা পেশেন্ট আপনার চেম্বারে সাথে ধরে নিলেন, একটা পালসেটিনার পেশেন্ট আপনি একটু আগে দেখলেন, এখন আপনি সিপিআর পেশেন্ট দেখছেন। জাস্ট লাইক এক্সাম্পল, দুইজনই আপনার সাথে কেঁদে পালসেটিনা বললো, সিপিআর বললো। পালসেটিনা কেন কেঁদে বললো? পালসেটিনা ভালোবাসা চায়। পালসেটিনা ওয়াল কাইন্ড অফ বিড়াল। আমি বিড়ালের সাথে তুলনা করি, কারণ বিড়াল যেরকম একটু আপনি আদর করবেন, একদম গোর ঘেঁষে বিড়াল থাকবে আপনাকে। পালসেটিনা চায় আমাকে সে একটু আদর করুক, সে একটু ভালোবাসুক। পালসেটিনা এত ইমোশন, সে টিভি দেখলে, সে নাটকে দেখলে যদি একটুখানি তার দেখা যাচ্ছে যে কথারে বা একটু কষ্টের কোনো সিনারি আসলো, পালসেটিনা কেঁদে ফেলে। একদম সে তার কান্নাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, এটা পালসেটিনা। সিপিআর কান্নাটা কিন্তু সেটা না। সিপিআর কান্না করে উদাসীনতা থেকে। সে ভাবে আমার সংসার, স্বামী, আমার মানে পরিবার, আমার কোনো কিছুই ভালো লাগে না। এই যে একটা উদাসীনতা, এই উদাসীনতা থেকে কিন্তু সিপিআর কান্না। আবার মেডোরিনাম, সে কিন্তু কান্না করে যে আমি আমি যদি একটু মানে ভালো করে যদি ডাক্তারের কাছে যদি কান্নাকাটি করে যদি আমার সিমটম গুলা বলতে পারি, তাহলে কিন্তু ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে আমার এই সিমটমটা, মানে আমার এই লক্ষণটা সে মনে হয় দেখবে, একটু গুরুত্ব সহকারে দেখবে। এটা হচ্ছে মেডোরিনামের কান্না। আর ফসফরাস, ফসফরাস হচ্ছে কাউকে ভালোবেসে কান্না করে, অর্থাৎ তার মানে কি বলবো, আমি দায়বদ্ধতা নিয়ে যে আমি আপনার এই সেবাতে আমি যথেষ্ট খুশি, আপনার প্রতি আমি যথেষ্ট প্লিজড, এবং আপনি যে আমাকে খুব যত্ন করে এই যে মেডিসিনেশন করেছেন, এই জন্য আমি খুব হ্যাপি। এটা হচ্ছে ফসফরাসের কান্না। আর লাইকোপোডিয়াম আমরা সবাই জানি যে সে ধন্যবাদ দিলে কেঁদে ফেলে।
তাহলে দেখেন এই একটা কান্না থেকে আলাদা করা যায়। তো ম্যাটারনিটিকে শুধু কি কান্না থেকে, আত্মহত্যা থেকে, কান্না থেকে, খাবার থেকে, সবকিছু থেকে কিন্তু ম্যাটারনিটিকে কম্পেয়ার করা যায়। এবং আমি অনুরোধ করবো যারা আমার আজকের এই লেকচারটি শুনছেন, যারা জুনিয়র আছেন, তারা অবশ্যই একটা বই দেখে নয়, আপনারা কমসে কম 8 থেকে 10টা বই কাছে রাখবেন এবং একটা ম্যাথমেটিকাকে আপনারা কম করে হলো 1 মাস পড়বেন। একটা মাস যদি পলিপ্লেক্স রেমেডি গুলাকে আপনারা মোটামুটি আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু অনেক। এবং কিভাবে পড়বেন, আমি যদি ক্যান্টের বই খুলি, আমি ক্যান্টের বই, ডেক্সটর বাইক, আমি রজার মরিসন, আমি এলেন স্কিনর, আরো যা যা বই আছে সবগুলা খুলবো এবং একটা একটা করে পড়বো। মাইন্ড চ্যাপ্টার করছি, সব মাইন্ড করে গেলাম। যেটা থেকে আমার আনকমন আমি সেখানে একটা রেড কালারের চিহ্ন দিয়ে রাখলাম। এই এই প্যারাটা আমার কাছে আনকমন মনে হচ্ছে অন্য বই থেকে। ওকে, আমি ঘুম করলাম, তাহলে ঘুম আলাদা কি? ঘুম তো তাহলে আমি সবগুলা থেকে ঘুম করলাম। ঘুমটা তাহলে এবার আমি দেখি ওখানে কিন্তু লেখা থাকে, আপনি যখন ঘুম দেখবেন দেখবেন যে সাইটে সিপিয়া, লাইকোপোডিয়াম, পালসিটিলা এরকম কমন দেওয়া থাকে কোনো প্রশ্নে। উইপিং এ যান, দেখবেন যে উইপিং এ পালসিটিলা দেওয়া থাকবে, সিপিয়া মেরোডিন দেওয়া থাকবে। এখন ভাবি তাহলে আমি মেরোডিনের উইপিংটা কেমন, উইপিংটা কেমন, এই যে যখন পার্থক্য করে করা হবে তখন তো অনায়াস আপনার ভিতরে একটা ম্যাথমেটিক্যাল একটা ভিত্তি কিন্তু গেছে যাবে। সরি, আজকে যদিও আমার লেকচার আসলে সিপিয়া নিয়ে, কিন্তু আলোচনার ফাঁকে আসলে বিষয়গুলো মানে চলে আসছে। আচ্ছা, এইবার আমি আসি মেলের ক্ষেত্রে, অর্থাৎ মেলের ক্ষেত্রে কি কি সিপিয়া কাজ করে। যেমন আমি একটু খেয়াল করি, মেল জেনেটেলিয়া অর্গানস কোল্ড, অর্থাৎ যদি কোনো পেশেন্ট আপনাকে এসে বলে, অর্থাৎ মেল পেশেন্ট, যে আমার যে মেল জেনেটেলিয়াটা আছে সেটা খুব ঠান্ডা, সব গরম, শরীরে কোনো সমস্যা নেই, বাট মেল জেনেটেলিয়াটা খুব ঠান্ডা, আমি সে কিন্তু অনায়াসে তাকে সিপিয়া প্রেসক্রিপ্ট করতে পারেন। অবশ্যই তার বাকি সিমটমগুলো দেখে। অফেন্সিভ পাসপিরেশন, আমরা অফেন্সিভ পাসপিরেশনের ক্ষেত্রে জানি আমরা মার্কসন ফার্স্ট গ্রেডের, তারপরে আরো আছে পিওজোট, মার্কসন, এগুলো আমরা জানি যে অফেন্সিভের ক্ষেত্রে খুব ভালো। কিন্তু মেইলের ক্ষেত্রে কিন্তু এই অফেন্সিভ পাসপিরেশন কিন্তু খুব ভালো একটা রেমেডি। ব্লিড ডিসচার্জ ফ্রম ইউরেথ্রা অনলি ডিসচার্জ লাইক নো পেইন, অর্থাৎ তার মানে ইউরেথ্রা থেকে এক ধরনের ডিসচার্জ বের হয় যেটা খুব আঠালো, আমি মেলের ক্ষেত্রে বলছি, কিন্তু কোনো ধরনের পেইন হয় না, এবং সেটা শুধু রাতেই বের। পেশেন্ট যদি আপনাকে এসে বলে যে আমার রাতে শুধু ডিসচার্জ থেকে মানে ডিসচার্জ বের হয় মানে আঠালো ডিসচার্জ এবং আমার কোনো ধরনের পেইন হয় না, এই একটা কথাই কিন্তু আপনার এই সিপিয়া সিমটম কিন্তু চেনার একটা উপায়। কন্ডালোমেটা সারাউন্ড হেডস অফ ভ্যানিশ, অর্থাৎ অনেক ছেলেরা আসবে যারা আপনাদের কাছে বলবে যে আমার কন্ডালোমেটা হচ্ছে গুপ্তাঙ্গের আচিল, তার যে প্যানিশের যে চতুর্দিকে একটা আচিলের মতো ভাব। আমরা আচিলের নাম শুনলে প্রথমে খোঁজাতে পারি, আচিলের নাম শুনলেই আমরা প্রথম নাইট্রিক অ্যাসিডের কথা ভাবি। হ্যাঁ, খোঁজা নাইট্রিক অ্যাসিড তো হতেই পারে যেহেতু আচিলের শেয়ার, কিন্তু সিপিয়াও কিন্তু কম না এটা ছেলে পেশেন্টের ক্ষেত্রে। আপনি যদি তার বাকি লক্ষণগুলো মিলে যায় তাহলে আপনি কেন সিপিয়া দিবেন না। কমপ্লেইন্টস ফ্রম কোয়েশন, এটা একটা মারাত্মক বিষয়। আমরা জানতাম যে কোয়েশনের ক্ষেত্রে বোধ হয় শুধুমাত্র মহিলাদের কোয়েশনের ক্ষেত্রে মনে সিপিয়া না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই যে কোয়েশনের ক্ষেত্রে কিন্তু তার কমপ্লেইন থাকতে পারে। এবং একটা জিনিস মানে আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম, আমি যখন প্রথম মানে ইয়া করি প্র্যাকটিস জীবনে, তখন আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, এটা হচ্ছে ভদ্র মহিলা। সে ভদ্রমহিলা কমপ্লেইন ছিল, ভদ্রলোক এসে বললো যে আমার তো কিছুদিন আগে বিয়ে হয়েছে, মানে প্রায় 2-3 সপ্তাহ আর কি বললো, 2-3 সপ্তাহ যাবত বিয়ে হয়েছে, কিন্তু একটা প্রবলেম আছে আমাদের মধ্যে। কি প্রবলেম? প্রবলেম হচ্ছে যে আমি আমার ওয়াইফের সাথে যখনই আমি কোয়েশন করতে যাই তখন সে ফিট হয়ে যায়, এবং আমি খুব ভয় পেয়ে যাই যে আল্লাহ এটা কেমন কথা যে সে ফিট হয়ে যায়। একবার ভেবে দেখেন ওই ভদ্রলোক কি করবে, এটার কোনো প্যাথোলজিক্যাল কোনো টেস্ট আছে? উনি অনেক টেস্ট করেছেন, উনি একদম আল্ট্রাসোনোগ্রাম, ইউএসজি, সিবিসি সহ যা আছে সব টেস্ট করেছেন, কিন্তু কোন টেস্টেই তার কোনো কিছু ধরা পড়ছে না। ভদ্রলোক তো খুব বিষাদগ্রস্ত যে আমার অবস্থা, আমি কি করতে পারি, আমার ওয়াইফ শুধু তার সাথে আমি মানে সহবাস করতে গেলেই, সেক্সুয়াল রিলেশন করতে গেলেই সে ফিট হয়ে যায়, এটা তো মহা মুশকিল। সে তো লজ্জায় কারো কাছে কিছু বলতেও পারে না, কারণ প্রথম এরকম হলে সাধারণত আমরা ছেলেদেরকেও একটু বিভিন্ন ধরনের একটু ট্রিট করি যে হয়তো ছেলেদের কোনো প্রবলেম, তা না হলে কেন এরকম হবে। তো যাই হোক, উনি আমার খুব মানে দুঃসম্পর্কের একজন মামার, আমি বলবো না কি ছিল, পেশেন্ট ছিল। তো উনি যখন আমার কাছে এসে বসলো তখন আমি মহিলাটাকে
অনেক অবজারভেশন করলাম। এবং আপনারা শুনে হয়তো অবাক হবেন, আমি সিপিআর পেশেন্টের তখন থেকেই পড়ি। আমার ফার্স্ট রেমেডি হচ্ছে সিপিআর এবং ফার্স্টিনা, দুইটা রেমেডি আমি প্রথম মানে মেমোরাইজ করি ম্যাথমেটিকাতে। তো তখন আমি দেখলাম যে ওনার আরো সিপিআর সাথে অনেক কিছু মিলে যায়। এবং আমি যখন তাকে সিপিআর LN2 দেই, আমি 50 মিনিট মেডিসিন প্র্যাকটিস করতাম তখন, এখন 70 মিনিট মাঝে মধ্যে দেই, কিন্তু 50 মিনিট মেডিসিনকে আমি খুব বেশি প্রিফার করি। দিলাম জাস্ট মানে 15 দিন, আমি তো 100 ml বোতলে দেই, ওখানে 15 দিন 8টা ঝাঁকি দিয়ে আমি বলেছি যে আপনি সকালবেলা করে এক চিপি করে খাবেন। 15 দিন পরে এসে সে সুন্দর রেজাল্ট আমাকে দিল যে ম্যাডাম এরপরে আর ওনার মাত্র একদিন হয়েছিল এই 15 দিনে, অথচ উনি 5-6 বার, যেহেতু প্রথম আপনারা তো ব্যাপারটা বুঝতেই পারছেন, আমি আর গভীরে না যাই, একদিনে ওনার একদিন শুধু এই সমস্যাটা হয়েছিল। আমি এরপর থেকে আমার কাছে মনে হচ্ছে যে না, সিপিয়া আসলে একটা ফ্যামিলি বাঁচিয়ে দিল। সিপিয়া সে লজ্জা করে একটা অবস্থান থেকে কিন্তু সে ভদ্রলোককে বাঁচিয়ে দিল। ওখান থেকে সিপিয়ার প্রতি আমার একটা আলাদা কাজ করে। তো যাই হোক, এটা হচ্ছে সিপিআর একটি ছোট্ট বিষয়। আচ্ছা, এখানে চিলড্রেন নিয়ে মনে হয় আমি আগে বলে ফেলছি, এটা মনে হয় 2 বার চলে আসছে। হ্যাঁ, এবার আমি আসি আমাদের যে 700 রেড লাইন অফ সিমটম। এটা হচ্ছে আমাদের যে ডাক্তার, উনি কিন্তু জর্জ ভিটলকাস, উনি 7টা বই রেফারেন্স করেছেন। তার মধ্যে একটি হচ্ছে এই 700 রেড লাইন সিমটম আসিনটুনের। এই বইটা যদি কারো থাকে আপনারা কাইন্ডলি নিয়ে নেবেন। আমি আসলে হোমপেজ জমিও ব্যবহার করি, তো আমার এখানে অনেক বই আছে হোমপেজ জমিওতে, আমি সেখান থেকে এই সিমটম গুলি কালেক্ট করেছি। অর্থাৎ আপনি কি সিমটম দেখলেই এক কথায় আপনি সিপিআর কে সিলেকশন করতে পারবেন। কারণ অনেক সিমটম আছে, আপনি কয়টা পড়বেন? আমি যদি সিপিআর লেকচার দেই, আমার 4 দিন লাগবে সিপিআর লেকচার দিতে, আমি শেষ করতে পারবো না। কারণ আমি সিপিআর তথ্য দেই নাই, উপাত্ত দেই নাই, সিপিআর কোথা থেকে উৎপন্ন হইলো, সিপিআর ফিমেলে কি কি আছে, আমি কিচ্ছু আপনাদের বলিনি। শুধুমাত্র মূল কোটেশন, অর্থাৎ যেটুকু করলে আপনারা মোটামুটি সিপিআর কে একটা ধারণা নিতে পারবেন, শুধুমাত্র সেটুকুই আলোচনা করছি। এবং এটুকুতে আমার মনে হয় যে মানে 1 ঘন্টা ওভার হয়ে যাবে, তা আমার লেকচার শেষ হবে না। কারণ 1 ঘন্টার বেশি আসলে কারো কনসেন্ট্রেট থাকে না লেকচারের দিকে, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, আমি রেড লাইন সিমটমে যাই। ইয়েলো সেডেল অ্যাক্রস দ্য নোজ, অলসো ইয়েলো স্পট অন দ্য ফেস। আমরা জানি ওই যে ঘোড়ার জিনের দাগ নাকের ভিতরে, এটা সিপিআর একটা অনন্য নির্দেশন। ব্রাউন লিভার স্পট অন দ্য স্কিন, স্পেশাল অন দ্য চেস্ট এন্ড অ্যাবডোমেন। লিভার স্পট কোনটা আমরা জানি, ব্রাউন কালারের ছোট 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 লিভার স্পট থাকে। এটা যদি কারো অ্যাবডোমেন এবং চেস্টে থাকে, তাহলে সে সিপিআর পেশেন্ট। Sensation as if everything would come out of his vagina. She has to close her line to prevent it. অর্থাৎ আমরা জানি যে সিপিআর পেশেন্টরা ক্রস করে বসে, কারণ তাদের ধারণা হচ্ছে যে আমার পেটে যা আছে সব মনে হয় ভিজানাতে বের হয়ে যাবে। এবং তারা কিন্তু মানে দেয়ালে হাত দিয়ে ধরে থাকলে কিন্তু তাদের উপশম হয়। তখন যদি আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করেন, সে বলবে যে হ্যাঁ, আমি দেয়ালে যখন হাত দিয়ে ধরে থাকি আমার মনে পেটের ব্যথা একটু কমে। সেটা হোক ডিসমেনোরিয়া, সেটা হোক অন্য কোনো পেইনফুল অ্যাবডোমেন পেইনফুল এর কোনো প্রবলেম, সেটা সে বেটার ফিল করে। তার মানে অর্থাৎ সে পায়ের উপরে পা উঠায় বসে, এটা তার একটা সেন্সেশন, যে আমার মনে হয় সব ভিজানা দিয়ে বের হয়ে যাবে। লিকোরিয়া, yellow like milk of pus or a bad smelling fluid explorating। অর্থাৎ যদি কারো লিকোরিয়া থাকে, সাদা স্রাব সবারই আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা রেডিশ কালার হতে পারে, একটু গ্রিনিশ কালার হতে পারে। সেটা যদি ইচিং হয়, দুর্গন্ধযুক্ত হয়, পাপযুক্ত হয়, এবং মানে সেখানে যদি বার্নিং হয়, সোয়ালাইং হয়, তবে ভাববেন যে এটা মানে প্যাথোলজিক্যাল লিকোরিয়া, মানে এখানে কোনো প্রবলেম আছে। তা না হলে কিন্তু লিকোরিয়া স্বাভাবিক। একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা আমাদের বেশ কিছু অর্গান দিয়েছেন যেগুলো ভেজা থাকার জন্য। একবার ভাবেন তো, আপনার চোখ যদি ভেজা না থাকে, আপনি কি চোখ বন্ধ করতে পারবেন? আইলিড ভেজা না থাকলে এটা ভেজা থাকবে, এটাই স্বাভাবিক। অনেক রোগীরা এসে আপনাদেরকে বলবেন, স্যার আমার তো অনেক লিকোরিয়া যায়। অনেক লিকোরিয়া যায় শুনে যদি আপনি পাতা পর পাতা কেস চেকিং করলেন, তাকে মেডিসিন দিলেন, তা কিন্তু হলো না। এই অনেক লিকোরিয়া যায় কখন যায়? এটা কি আপনার পিরিয়ডের আগে যায়, পিরিয়ডের পরে যায়? আচ্ছা, আপনি কি প্যাড ইউজ করেন? আপনার লিকোরিয়া থেকে দুর্গন্ধ আছে? আপনার লিকোরিয়া থেকে কালারফুল আছে?
যদি এগুলো আপনি জিজ্ঞাসা না করেন তাহলে আপনি কখনোই লিকুইড ট্রিটমেন্ট করতে পারবেন না। আর এই যে বললাম যে কিছু অঙ্গ আছে আমাদের ভেজা, তার মধ্যে একটা হচ্ছে মহিলাদের ভেজাইনাল। ভেজাইনাটা ভেজা থাকবে, সরি, এটাই স্বাভাবিক। কারণ ওটা যদি ড্রাই থাকে তাহলে কিন্তু মহিলারা মানে অস্বস্তি ফিল করবে এবং সে কিন্তু সেক্সুয়াল লাইফ লিড করতে পারে। তারপরে আছে আপনার জিভ। আপনার জিভ কি কখনো শুকনা থাকে? শুকনা থাকে তাহলে তো আপনি পানি খেয়ে কেন ভিজাই নেন? মানে এটা একটা অস্বস্তিকর ব্যাপার। এগুলো যদি আমরা পেশেন্টকে যদি একটু মানে ম্যানেজমেন্ট না করতে পারি তাহলে কিন্তু পেশেন্ট আপনার কাছে কখনোই থাকবে না। কারণ একটা পেশেন্ট সে কিন্তু সর্বোচ্চ দিয়ে আপনার কাছে আসছে, সর্বোচ্চ এনশিওর করার জন্য যে আমি তার কাছে ভালো হবো। আপনি যদি তাকে এটুকু এনশিওর না করতে পারেন যে আপনি যে আমার কাছে আসছেন, আপনার রোগ সম্পর্কে আমি ভালো জানি, আপনাকে তথ্য দিব এবং সাথে এই পরামর্শগুলো দিব, তাহলে কিন্তু পেশেন্টকে আপনারা কখনোই ধরে রাখতে পারবেন না। এটা আমার অপিনিয়ন এবং আমি আমার অপিনিয়ন থেকে আপনাদেরকে বলছি। তাহলে সিপিআরটা কি হবে? ভিক্টোরিয়া, আচ্ছা আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থেকে লাস্টে করবেন আর টাইম কত আমাকে জানাবেন। আমি কিন্তু ম্যাথমেটিক্যাল পড়ালে কিন্তু ভিতরে ঢুকে যাই, হ্যাঁ, সময় দিকে খেয়াল করি না। আপনারা কাইন্ডলি টাইমটা জানাবেন। যদি ভালো না লাগে আমাকে বলবেন, আমি লিভ নিয়ে নিব, কোনো সমস্যা নেই। ইয়েলো লাইক মিল্ক অর পাস, তাহলে হচ্ছে কি ইয়েলো কালার হবে এবং একটা ব্যাড স্মেল হবে এবং জলটা উঠবে, এক্সট্রুরেটিং হচ্ছে সেখান থেকে জলটা উঠে। এটা হচ্ছে লিকুরিয়ার ঘাস। আর আমরা কিন্তু প্রথমেই বললাম যে কোনো বাচ্চা যদি শিশু বাচ্চা যদি এসে বলে যে তার ভিজারাতে ডিসচার্জ বেরোচ্ছে তাহলে কিন্তু সিপিআর খুব ভালো একটা রেমেডি। উইকনেস এন্ড পেইন ব্যাক, রো রোস্ট এন্ড সিটিং স্টিল, অর্থাৎ সে খুব ব্যাক পেইনে খুব উইকনেস ফিল করে, হ্যাঁ, যদি সে মানে স্টিল দাঁড়িয়ে থাকে তারপরেও তার সেটা খুব খারাপ লাগবে, মানে সে দাঁড়িয়ে থাকতে পারে না আর কি। স্পেশালি সুইটেড টু পারসন উইথ ডার্ক হেয়ার, ফর ওমেন এন্ড পার্টিকুলার ডিউরিং প্রেগন্যান্সি, চিলড্রেন, বেড এন্ড ওয়াইল নার্সিং। অর্থাৎ আমরা জানি সিপিআর পেশেন্টদের যাদের একটু হেয়ারটা একটু ডার্ক থাকে, হ্যাঁ, হেয়ারটা ডার্ক থাকে এবং যারা প্রেগন্যান্সি থাকা অবস্থাতে মানে যখন মানে বাচ্চাদেরকে নার্সিং করায় সে সময়টাতে তাদের রোগ লক্ষণ গুলো বেড়ে যায় বাচ্চাদের নার্সিং করার ক্ষেত্রে। এটা কিন্তু সিপিআর একটি চমৎকার মেডিসিন। এবার আমি আসি কি নোট, অর্থাৎ কি নোট, অল্প কিছু নোট যেটার মাধ্যমে কিন্তু সিপিআর কে চমৎকারভাবে চেনা যায়। আমি আসলে সিপিআর কে কয়েকটা আঙ্গিকে ব্যাখ্যা করছি, যেভাবে আপনাদের মনে রাখতে সুবিধা হয় আপনারা সেভাবেই মনে রাখবেন। পেইন এক্সটেন্ডেড ফ্রম আনাদার পার্টস ইনটু ব্যাক, অর্থাৎ পেইনটা ছড়িয়ে যায় একদম থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় পার্ট গুলাতে। সেন্সেশন এজ এ ব্লাম অর রোলিং ওভার ইন্টারনালি, অর্থাৎ তার ভিতরে একটা সেন্সেশন অনুভূতি কাজ করে যে আমার কি যেন একটা লাম্প সেন্সেশন, মানে লাম্প মানে আমি কি বলবো এটাকে, বলের মতো মনে হয় এটা রোলিং করছে, ঘুরছে, হ্যাঁ, এটা হচ্ছে তার একটা সেন্সেশন। পেইন ইজিলি স্পেশালি হোয়েন ক্লিনিক ইস প্রকাশ, অর্থাৎ খুব সহজে সে ইয়া হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়, যেটা আমি বললাম। ইনডিফারেন্স টু দোজ হোম শি ইজ নাট প্রেসড, দেখেন যাকে সে ভালোবাসে তার প্রতি তার ইনডিফারেন্স। আমি রেড কালার দিয়েছি কারণ এটা একদম ফার্স্ট পজিশনে আছে। আপনারা যদি রেকর্ডাইজেশন করেন তাহলে দেখতে পাবেন এটা সিপি একমাত্র রেমেডি। যাকে সে ভালোবাসে তার প্রতি উদাসীন। কি হওয়ার কথা ছিল, ভালোবাসার মানুষটাকে সবসময় নিয়ে পড়বে, কখন কোথায় যাবে এগুলো টেক কেয়ার করার কথা, কিন্তু সিপিআর তার প্রতি ইনডিফারেন্স যাকে সে ভালোবাসে। এটাই হচ্ছে সিপিআর মূল বৈশিষ্ট্য। The sites of throat of food sickness, অর্থাৎ অল্প কোনো খাবার খেলে সিক হয়ে যায়। তারপর আছে লেক অফ ভাইটাল হিট, অর্থাৎ মানে তার উত্তাপের অভাব। ভাইটাল হিট বলতে এখানে আসলে জৈব উত্তাপটা বোঝাচ্ছে। শরীরে অনেক সময় গরম উত্তাপের বিষয়গুলি থাকে, যে কারণ অনিত ভাইটাল ফ্লুইড অনেক লস হয়, এই কারণে তার ভিতরে একটা মানে জৈব উত্তাপের মানে লেক থাকে। ইনডিফারেন্স টু দোজ সোসিয়েশি লাভকে সেটা বলেছি। নার্সিং ডিউ টু স্মেল অর সাইট ইভেন দিস সোর্স ফুড, এটাও বলেছি। মিল কজেস ডায়রিয়া, অর্থাৎ দুধ খাবার পরে যদি কারো ডায়রিয়া হয়, আমরা জানি ফল খাবার পরে চায়না, পটাশি খাবার পরে আর্সেনিকা মেলবাম, এবং যদি সে বলে যে আমার দুধ খাবার পরে ডায়রিয়া হয়েছে তাহলে কিন্তু আপনারা সিপিআর কথা ভাবতে পারেন। বল লাইক সেন্সেশন ইজ এ পার্ট অফ রোলিং সেন্সেশন, এটা বলা হয়েছে। অ্যাবারশন টু কোহেশন বলেছি। এমটি অর গল সেন্সেশন ইজ স্টমাক, মানে তার পেটে মনে হচ্ছে কি একদম খালি, যদি সে খায়ও খাওয়ার পর সাধারণত একটা মানুষের পেট ভরা ভরা লাগে, কিন্তু সিপিআর পেশেন্টেরা বলবে যে আমি খেলাম তারপর আমার পেটটা খালি খালি মনে হচ্ছে। উইক
ডিসচার্জার বেয়ারিং ডাউন সেন্সেশন মাস্ট ক্রস লাম্বিক বল পার্ট, এটাও বলেছি। টেন্ডেন্সি টু অ্যাবর্শন উইথ 5th and 7th মান্থ। দেখেন চমৎকার একটা বিষয়। যদি কোনো পেশেন্ট এসে আপনাদেরকে বলে যে আমার 5ম এবং 7ম মাসে অ্যাবর্শন হয়ে যায়, 5ম এবং 7ম মাসে যদি কারো অ্যাবর্শন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সিপিআর কথা ভাবতে পারি। এবার আমি আসি সিপিআর নাম থেকে কিভাবে সিপিআর চিনবেন। এটা আসলে এটা আমার একটা টেকনিক মনে থাকার জন্য, কারণ অনেক প্লেটে মেডিকেলে পড়ি সব লক্ষণ একই লাগে, যার জন্য আমি একটু এই টেকনিকে পড়াশোনা করি। যেমন সিপিআর এস তে কি সেক্স অ্যাভার্সন, অর্থাৎ সেক্সের প্রতি কোনো ধরনের মানে অ্যামিউজমেন্ট নাই, তার সেক্সের প্রতি একটা অ্যাভার্সন থাকে। সেক্স আর দি নীল স্যাডনেস, সিপিআর রোগীরা সবসময় একটা সেড বিষণ্ণতা, একটা তার ভিতরে একটা বিষণ্ণ বিষণ্ণ ভাব, একটা হতাশার ভাব, তার চেহারার ভিতর দেখলে একটু বোঝা যাবে যে তার ভিতরে একটা অপূর্ণতা, মানে একদম কোনো কিছুই তার ভিতরে পূর্ণতা নাই। সেন্সিটিভ, কিসের সেন্সিটিভ? মিউজিক, গানের প্রতি সেন্সিটিভ, আলোর প্রতি সেন্সিটিভ, শব্দের প্রতি সেন্সিটিভ। সিপিআর পেশেন্টরা সবসময় বলবে না 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 শব্দ আমার ভালো লাগে না, আমার লাইট অফ করো, আমার লাইট ভালো লাগে না। বিশেষ করে যদি তার সে যদি অসুস্থ ফিল করে, তাহলে আরো এগুলোর প্রতি সে সেন্সিটিভ থাকে। সেন্সেশন, কিসের উপরে সেন্সেশন? এমপ্টিনেস, অল গন সেন্সেশন, মানে তার মনে হচ্ছে পেটটা খালি এবং সব চলে যাচ্ছে। উইকনেস, খুব দুর্বল থাকে। সেন্সেশন অফ বেয়ারিং ডাউন পেইন, অর্থাৎ মনে হচ্ছে যে তার যে পেটের থেকে সব বের হয়ে যাচ্ছে, বেয়ারিং ডাউন পেইন। বল লাইক সেন্সেশন ইন দ্য থ্রট, এটা আমি খুব সংক্ষিপ্ত করে ওভারঅলটাকে তুলে ধরার চেষ্টা করেছি। নাম সেন্সেশন ইন দ্য রেকটাম এন্ড প্রোস্টেট, অর্থাৎ যাদের প্রোস্টেটে একটু নাম সেন্সেশন, মানে মনে হয় কি যেন সিপি দ্বারা আটকে আছে, এরকম ধরনের কোনো কথা যদি কোনো পেশেন্ট এসে আপনাকে বলে যে আমার প্রোস্টেটে মনে হচ্ছে যে কিছু একটা আটকে আছে, তাহলে কিন্তু সিপি খুব চমৎকার একটা রেমেডি। স্মাইল নো, অর্থাৎ সিপিআর রোগীরা কিন্তু সহজে হাসে না। পাসিটিলা বলেন, ফসফরাস বলেন, যেগুলো যেভাবে খুব চমৎকার ভাবে তারা নিজেকে উপস্থাপন করছে, একটু হাসছে, বাহ্যিকতা প্রকাশ করছে, সিপিআর মধ্যে কিন্তু আপনি সেটা পাবেন না। স্ক্যান্টি ল্যাক্রেশন, অর্থাৎ খুব অল্প পরিমাণের ল্যাক্রেশন হবে, যেটাই হলো খুব অল্প পরিমাণের হবে। স্লাগিশনেস, অর্থাৎ খুব ধীর মন্থর, চলে তো চলে না, হাঁটে তো হাঁটে না, কথা বলে তো বলে না, এরকম একটা কাজ থাকে এই সিপিআর পেশেন্টের মধ্যে। এক্সারশন মেন্টাল অ্যাগ্রাভেশন, অর্থাৎ যদি মেন্টালি দিক থেকে তার কোনো ধরনের টেনশন থাকে বা কোনো চাপ নেয়, তাহলে তার সমস্ত রূপ লক্ষণ বৃদ্ধি পায়। ইজিলি অ্যাঙ্গার ফাইটিং টেন্ডেন্সি, অর্থাৎ খুব দ্রুত সে রাগ করে এবং তার ফিট হওয়ার টেন্ডেন্সিটা খুব দ্রুত, রাগ করে সে ফিট হয়ে যাচ্ছে, সে কথা বলতে বলতে ফিট হয়ে যাচ্ছে, পরিশ্রম করে ফিট হয়ে যাচ্ছে, মানে ফিটের যে একটা ব্যাপার, এটা খুব মানে খুব দ্রুত সে ফিন্টিংটা খুব দ্রুত হয়, তার টেন্ডেন্সি আর কি। empty feeling in stomach, not elevation from eating, তার খালি পেট ফিল করে, যদি সে খায়ও তারপরে সে মানে পেটটা সে খালি খালি ফিল করে। এনোরেসিস, এনোরেসিস হচ্ছে বিছানায় প্রস্রাব করা, এটা হচ্ছে এনোরেসিস। মানে কি, দেখা যাচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে, আমার এরকম একটা পেশেন্ট আসছিল যে সে বাসরাতে সে বিছানায় প্রস্রাব করছে। দেখেন বিষয়টা কেমন লজ্জাকর বিষয়। এখন সে বলতেও পারে না, কিছু জানে না, শাশুড়ি এসে আমাকে কানে কানে বলতেছে ম্যাডাম কি বলবো আপনাকে, ওনার তো অনেক সমস্যা আছে, এর মধ্যে এই একটা সমস্যা, আমার ছেলে তো থাকতেই চায় না, কারণ রাতে বিছানায় প্রস্রাব করে। তাহলে বুঝছেন কি একটা অবস্থা, এটা কিন্তু সিপিআর দিয়ে কিন্তু ভালো করা হয়। পিতে হচ্ছে প্রস্টেশন অফ মাইন্ড। প্রস্টেশন মানে হচ্ছে ওই যে গ্রেট প্রস্টেশন, মানে এটা কি বলবো আসলে, সে মানে কোনো কিছু মনে থাকে না, সে কোনো কিছু নিতে পারে না, তার সবকিছু একটা অবচেতন মন থাকে, এরকম তার মাইন্ড। প্রফিউস লিকুরিয়া, অর্থাৎ প্রচুর পরিমাণে সাদা স্রাব হয়। প্রফিউস মিনসেস, প্রচুর পরিমাণে তার ঋতুস্রাব হবে। প্রফিউস পাসপিরেশন, প্রচুর ঘামে, বিশেষ করে প্লাম এন্ড টোস, হাতের তালু এবং পায়ের তালু প্রচুর পরিমাণে ঘামে। আমরা জানি হাতের তালু পায়ের তালু ঘামলে সাইলেশিয়া, সাইলেশিয়া কিন্তু ঘামের সাথে দুর্গন্ধ থাকবে, বা সিপিআর কিন্তু শুধু ঘাম থাকবে কিন্তু দুর্গন্ধ থাকবে না। প্রিমিউচার ইরিটেবিলিং ডিপ্রেশন এন্ড উইপিং, অর্থাৎ তার পিরিয়ডের আগে তার মেজাজটা খুব খিটখিটে থাকে এবং এই কারণে সে অনায়াসে তার মানে একা একাই সে কাঁদে, উইপিং, মানে কোনো কারণ ছাড়া মনে হচ্ছে যে তার পিরিয়ডটা ঘনায় আসে, তার উইপিং দেখে তার মনে হবে যে হ্যাঁ তার মনে পিরিয়ড হবে, এরকম একটা টেন্ডেন্সি সিপিআর থাকে। প্রলাপস ইউটেরাস, অর্থাৎ ইউটেরাস বের হয়ে গেছে সামনে থেকে। প্রেগন্যান্সি ডিউরিং অ্যাগ্রাভেশন, প্রেগন্যান্সিতে বিভিন্ন ধরনের জটিলতা থাকবে সিপিআর রোগীদের, বিভিন্ন ধরনের। একজন প্রেগন্যান্সি রোগীকে যদি আপনি বলেন আপনার কি সমস্যা,
সে বলবে যে আমি সারাদিন খাতায় লিখতে থাকবো, খাতার পাতা শেষ হবে কিন্তু আমার সমস্যার কথা বলা শেষ হবে না। এত পরিমাণ সমস্যা থাকে এই প্রেগনেন্সি অবস্থাতে। প্রিমিউচুয়াল ইজাকুলেশন অর্থাৎ কোন পেশেন্টের, মেল পেশেন্টের যদি প্রিমিউচুয়াল ইজাকুলেশন হয়, প্রিমিউচুয়াল ইজাকুলেশন সম্পর্কে আমরা জানি, অর্থাৎ তার ইজাকুলেশন হওয়ার আগে যদি পেইনফুল হয় এবং সেটা প্রিমিউচুয়াল হয়, তাহলে কিন্তু আমরা সিপিআর কথা ভাববো। প্রোস্টাইটিস অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেলে বা প্রোস্টাইটিস এর ক্ষেত্রে সিপিআর খুব ভালো একটি রেমেডি। আরেকটা হচ্ছে প্রোরেটিস। প্রোরেটিস হচ্ছে একটা, এই দেখেন আমরা শুধু মনে করি যে জিনিয়ার এটা সিপিআর, কিন্তু কারো যদি স্কিনে এরকম থাকে একদম বয়েলের মতো, এটাও কিন্তু সিপিআর একটা স্কিনের রূপ। আপনারা কি দেখতে পাচ্ছেন ছবিতে? এটাও একটা সিপিআর একটা ভালো একটা সিমটম। আইতে হচ্ছে ইনডিফারেন্স। ইনডিফারেন্স নিয়ে অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি। ইনভলেন্টারি উইপিং অর্থাৎ অবচেতন মনে কান্না করা। সে যে কেন কাঁদছে তাকে কারণ জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না। ইচিং অফ দ্য রেকটাম, কারো যদি রেকটামে চুলকায়, এটা হচ্ছে সিপিআর। সিপিআর রেকটামে ভীষণ চুলকায়। ইচিং অফ দ্য জেনেটেরিয়া ব্রট অ্যাবাউট ফ্রম লিকুরিয়া, অর্থাৎ লিকুরিয়া শুরু থেকে তার জেনেটেরিয়া চুলকায়। ওই যে লিকুরিয়া আমি ব্যাখ্যা করলাম, ওখানে যদি দেখেন যে তার হলুদ কালারের স্রাব যাচ্ছে, তার ইচিং হচ্ছে, বা আপনি যদি তাকে এই প্রশ্নটা করেন যে আপনার চুলকানিটা কখন থেকে হয়, সে বলবেন যখন থেকে আমার লিকুরিয়া শুরু হয় তখন থেকে আমার ইচিং শুরু হয়। লিকুরিয়া ভালো, ইচিং বাস। এটা কিন্তু আমরা একদম সিপিআর একটা ভালো একটা ইমপেশিয়েন্ট, অধৈর্য। সিপিআর রোগীদের মধ্যে ইমপেশিয়েন্ট থাকে, তারা সহজে মানে হয় না, মানে ধৈর্য হারা হয়ে যায় আর কি। ইনডোরেন্স, যেটা আমরা জানি যে আলস্য, তারা একটু আলস্য থাকে সহজে, মানে যেটা একই সিমটমের ক্ষেত্রে কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। এটা একই কথা দুইবার বলছি না, যেহেতু সময় খুব কম। অ্যাভারশন টু কোয়েশন অর্থাৎ তার কোয়েশনের প্রতি, অর্থাৎ বিপরীত সেক্সের প্রতি, সহবাসের প্রতি তার একটা অ্যাভারশন আছে। অ্যাভারশন টু কোম্পানি অর্থাৎ মানুষের সাথে কথাবার্তা বলা, চলাফেরা করা, এগুলো সে মানে পছন্দ করে না। অর্থাৎ ইনডিফারেন্স বা ইন্ট্রোভার্টেড হবে। এখন বলতে পারেন যে ম্যাডাম ন্যাপটামিউ, হ্যাঁ ন্যাপটামিউ আর সিপিআর কিন্তু প্রায় কাছাকাছি। ন্যাপটামিউকে বলা হয় ভাই, সিপিআর কে বলা হয় বোন। এই ধরনের ন্যাপটামিউ আর সিপিআর। ন্যাপটামিউর পেশেন্টও কিন্তু একটু ইনডিফারেন্স বা একটু থাকে, ইন্ট্রোভার্টেড থাকে। ঠিক সিপিআর পেশেন্টও তাই। অ্যাভারশন টু অপোজিট সেক্স, তার অপোজিট সেক্সের প্রতি তার অ্যাভারশন। মেয়ে হইলে ছেলে, ছেলে হইলে মেয়ে, এবং এই কারণেই কিন্তু তার অ্যামিউজমেন্ট, কোয়েশন এগুলো দিকে তার ভালো লাগে না। অ্যাভারশন টু কনসোলেশন, যদি তার কেউ তাকে কনসোলেশন দেয়, মানে সান্ত্বনা দেয়, রাগ উঠলে তাহলে তার রাগটা আরো বেশি বেড়ে যায়। এটা হচ্ছে সিপিআর। অ্যাভারশন ফ্রম প্রেগন্যান্সি, মিসক্যারেজ অর অ্যাবর্শন, অর্থাৎ প্রেগন্যান্সি থাকা অবস্থায় তার মিসক্যারেজ হয়, প্রচুর পরিমাণে মিসক্যারেজ হয়। অ্যাভারশন টু সেক্স, টু ডিয়ারিং টাচ সেক্সুয়ালি, মানে যদি দেখা যায় যে বিপরীত সেক্সের প্রতি তার অ্যাভারশন আছেই, এবং যদি কখনো তাকে টাচ করা হয় এবং দেখা যায় রাতে ঘুমাচ্ছে, হাজবেন্ড তার উপরে একটু হাত দিয়ে দিল, সে একদম খুব ফ্রেন্ডলি হাত ছড়াই দিবে যে আমার বিরক্ত লাগা, আমাকে ঠিক করা। অর্থাৎ সে টাচ ভালো পায় না। অপরদিকে একটু ফসফরাসের পেশেন্ট, আপনি যদি একটু হাত বুলাই দেন, তাকে যদি একটু মানে একটু আদর করেন, তাহলে কিন্তু ফসফরাসের পেশেন্টের কিন্তু খুব খুশি হয়। তাহলে দেখেন প্রত্যেকটা মানে এই কিন্তু আলাদা আলাদা। এবার আমি খুব ছোট করে একটা মানে রূপলিপি বলবো। আমি সব সাজিয়ে দিয়েছি, এখানে আপনারা বলবেন যে কি মেডিসিনটা আসবে এবং কেন আমি মেডিসিনটা দিব। এটা সবার জন্য উন্মুক্ত। এখানে আমি একটা রূপলিপি বলি, আমি পেশেন্টের নামও বলিনি, তারিখও বলিনি, কারণ যেহেতু অনেক এগুলো ইউটিউবে যায়, তো পেশেন্টের মানে ব্যক্তিগত তথ্যগুলো আমাদেরকে প্রিজার্ভ করে রাখাটা এটা একটা ডাক্তারের মানে গুণাবলীর মধ্যে পড়ে। এই জন্য আমি পেশেন্টের নাম লিখি নাই, এটা আমি নতুন করে একটা ফটো কপি করে এখানে আমি পেস্ট করেছি। একটু খেয়াল করবেন আপনারা, এখানে অনেক কথা আছে, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। অনেকদিন আগে একটা পেশেন্ট আমার কাছে এসেছে। উনি মোটা সোটাও না, বয়স কত হবে ওনার 37 বা 40, 37 বা 38 এরকম বয়স হবে। পেশেন্টের সমস্যা ছিল তার প্রলাপস ইউটেরাস, অর্থাৎ তার ইউটেরাসটা সামনের দিকে বের হয়ে গেছে, এবং সে ইতিমধ্যে দুইটা বাচ্চা তার স্পন্টেনিয়াসলি মিসক্যারেজ হয়েছে, একটা 3 মাস এবং একটা 4 মাসের বাচ্চা। 3 এবং 4 মাসের বাচ্চা। এখন এখানে বলতে পারেন যে ম্যাডাম 5 আর 7, হ্যাঁ 5 আর 7 সুপার বেড, কিন্তু 3 এবং 4 মাসের বাচ্চা দেখো সিপিআর ফার্স্ট বেডে আছে। এখানে আপনি রেমেডি
বাচ্চা খুব স্পন্টেনিয়াসলি ভাবে অ্যাবর্শন হয়ে যেত। আর একটা কথা হচ্ছে সে প্রচুর টকেটিভ ছিল, এক্সেসিভ পরিমাণে সে মানে কথাবার্তা বলতো আর কাঁদতো। ও যে ইপি মানে সে খুব সহজভাবে সে কান্নাকাটি করতো। আরেকদিকে হলো যে তার জেনারেল অ্যাগ্রিগেশনের মধ্যে সে তাকে যদি সান্ত্বনা দিতেন তাহলে সে সান্ত্বনা মানতো না, সে রাগ পেয়ে যেত। আর ঘাম ছিল প্রচুর পরিমাণে। তার হ্যাবিট ছিল আবার সেডেন্টারি হ্যাবিট, অর্থাৎ সে খুব একটু আরাম আয়েশ প্রবণ ভাবে সে লাইফ লিড করতে খুব পছন্দ করতো। আবার ডিম পছন্দ করতো। তার ঘাম ছিল প্রচুর এবং সে যখন এক্সাইটেড হয়ে যেত তখন তার ঘামটা আরো প্রচুর পরিমাণে পড়ে এবং সেটা বিছানায় গেলে তার এই ঘামগুলি বাড়তো। এখন বলেন তো এই যে রেকর্ডাইজেশন এর মাধ্যমে দেখেন ক্যালকেরিয়া কার্বাসে 21, সিপিয়া আসছে 17, বেলেডোনা 14, সাইলেশিয়া 13, আর্সেনিক 13, ন্যাপটাম 13। এখন এইটুকের মধ্যে আমি কি মেডিসিন সিলেকশন করবো? আপনাদের কারো যদি প্রশ্ন থাকে আমাকে পেশেন্ট সম্পর্কে করতে পারে, আমি অ্যান্সার দিব। একটু কাইন্ডলি বলবেন কি আমি কি মেডিসিন সিলেকশন করবো? এনি গেস? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। একটু বলেন না আমরা কি মেডিসিন করতে পারি। কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি করবো। পেশেন্ট সম্পর্কে যদি জানতে চান যে ম্যাডাম আরো কিছু তথ্য লাগবে তাহলে আমি বলবো, সমস্যা নেই। কিন্তু আপনারা বলেন যে আমি যে রেপার্টরি করেই দিয়েছি আপনাদের, এখানে কি মেডিসিন দিব আমি? আমার 5টা মেডিসিন চলে আসছে, বেলেডোনা, সাইলেশিয়া, আর্সেনিক, ম্যালবাম, ন্যাট্রামিউ। আমি কি দিব পেশেন্টকে? ম্যাডাম ম্যাম এখানে সকলের মাইক্রোফোন বন্ধ করা আছে, এই কারণে কেউ কথা বলতে পারছে না। আচ্ছা আপনি একটু উন্মুক্ত করে দেন মাইক্রোফোন কাইন্ডলি। এখানে আমি দেখি সবাই এখানে কি রেপার্টরাইজেশনটা করে। একজন একজন করে, অবভিয়াসলি একজন একজন করে। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি তো এখানে দেখতে পাচ্ছি না আসলে। থেকে বলছি ম্যাম, প্রথমে সিপিআর যাবে, পরে পজিশন হয়তো ন্যাট্রামিউর আসবে পরে। কেন সিপিআর দিব কেন? ক্যালকিয়ারা কাপ তো 21-এ আছে, 21 ওর পজিশনও ভালো, সিপিআর কেন দিব? সিপিআর হচ্ছে পিগুলিয়ার লক্ষণ হচ্ছে আপনার ইয়েটা ইউটেরাসের ক্লপসটা। কোনটা পিগুলিয়ার লক্ষণ? ওই ইউটেরাসটা যে পজিশনটা হচ্ছে স্থানচ্যুতি হয়েছে যেটা, এটার জন্য হচ্ছে সিপিআরটা যাবে মনে হচ্ছে আমার কাছে। পরে ন্যাট্রামিউর যাবে। ন্যাট্রামিউরের অনেকগুলো সিমটম আছে, স্ট্রং সিমটম। আচ্ছা পেশেন্ট কিন্তু টকেটিভ, প্রচুর টকেটিভ। সে কিন্তু ডিম খেতে পছন্দ করে এবং একটু মোটা কাজ, এবং আরো ওনার মানে সবকিছু তো রেপার্টরি করা যায় না। আমরা তো রেপার্টরি সব করবো না, আমরা কিছু জিনিস রেপার্টরি করবো। এর মধ্যে কিন্তু আবার ধরেন ওনার কিন্তু ছোটবেলা থেকে কিন্তু ওই যে হাঁটা চলা কথা বলা এগুলো কিন্তু দেরি হয়েছে। আমি জানি এটা ক্যালকেরিয়া কাপ, তাই আমি সিমটমটা নেইনি, কারণ আমি সেটাই নিব যেটা আমি কনফিউজড হবো যে আমি কোন সিমটমটা আছে। তাহলে আপনি ধরে নিচ্ছেন যে পেশেন্ট সিপিআর। আর কেউ বলবেন? ম্যাম যে মেডিসিনটা ক্রিয়া বেশি পাওয়া যায় রোগীলিপি করতে গেলে ওইটার উপর নির্ভর করে মেডিসিনটা সিলেকশন করা। আপনি বলেন এদের ভিতরে আপনি কোন ক্রিয়া, মানে আপনি কি দিয়েছেন? আপনি যদি প্রশ্ন করেন আমাকে, আমি উত্তর দিব পেশেন্ট সম্পর্কে, উন্মুক্ত, সমস্যা নাই। আপনি বলেন আমি কি রেমেডি, আপনি কি রেমেডি দিবেন? আমি রেপার্টরি করে দিয়েছি, তাহলে আপনাদের যদি রেপার্টরি থাকে আপনারা করতে পারবেন। আমি মার্ফি রেপার্টরি ব্যবহার করি। হ্যাঁ, মার্ফি রেপার্টরি থেকে আমি করে দিয়েছি। এখন আপনারা বলেন যে আমার তো ক্যালকুলিয়া তার খাতায় আছে। ম্যাডাম ক্যালকেরিয়া ডার্বি আসবে ম্যাডাম। কি কোন ভিত্তিতে ক্যালকুলিয়া আসবে? যে ইউটেরাস প্রলাপস সম্ভবত সেকেন্ড গ্রেডে আছে ক্যালকেরিয়া কার্বের। আর যেহেতু মোটা সোটা এবং ট্রান্সপিরেশন প্রভিস হয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বটাই বেশি কভার করতেছে এবং সেটা 9টা কভার করছে। হ্যাঁ, 10টার ভিতরে 9টা কভার করছে। ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা কথা আমি বানিয়ে আরো কেউ বলবেন? আরো কাইন্ডলি কারো চিক্স বেলেডোনাটা হোয়াই নট? কেন বেলেডোনা না? বেলেডোনা 14 করছে কারণে কি আমরা বেলেডোনাকে রিফিউজ করবো? আরো কারো মতামত দিতে পারেন কাইন্ডলি। ম্যাডাম ওই যে মিসক্যারেজের জন্য এটা সিপিয়া না? আচ্ছা আরো কেউ?
আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের সময় কম, 2-3 জন আমাকে বলেছেন, এখানে আমি একটা কথা আমি এখন বলে নেই। আমি যখন পেশেন্টকে প্রথম দিকে আমি পেশেন্টকে ক্যালকুলেটর কার্ড বানায় হাতে তুলে দিয়েছি। আমি যখন ক্যালকুলেটর কার্ডটা হাতে বানানোর পরে টেবিলে এসে বসি, তখন পেশেন্ট আমাকে একটা কথা বললো দীর্ঘশ্বাসটা ছেড়ে, যে ম্যাডাম, কেউ যদি টাটকা ফুলের গন্ধ 7 বছর পরে চায়, সেখান থেকে কি টাটকা ফুলের গন্ধ বের হয়? আপনি কি বুঝতে পারছেন আমি কি বললাম? পেশেন্ট আমাকে শুধু এই কথাটা বললো, কারণ আমি হিমশিম খেয়ে গিয়েছিলাম যে আমি পেশেন্টকে কি দিব, ক্যালকুলেটর কাপ দিব, সিপের আরো ছিল লক্ষণ। আমি তো জাস্ট এতগুলি কথা তো আমি ওনাকে বলি নাই, আমি জাস্ট পাইনিয়ার গুলা নিয়ে এসেছি। ওনার লেকেসিসেরও কিছু লক্ষণ ছিল। যাই হোক, তা আমি বললাম যে আমি যখন দিলাম, তখন উনি আমাকে দীর্ঘশ্বাস ফেলে একটা কথা বললো, যে ম্যাডাম, কেউ যদি বাসি ফুলের গন্ধ 7 বছর পরে চায়, সরি, টাটকা ফুলের গন্ধ 7 বছর পরে চায়, 7 বছর পরে কি কখনো টাটকা ফুলের সুবাস ছড়ানো সম্ভব? এবং কথাটা সে দীর্ঘশ্বাস ফেলে বললো। এবং যখন সে কথাটা বললো, আমি তখন ক্যালকুলেটর কাপটা চেঞ্জ করে তাকে আমি সিপিয়া দিয়েছি। আমার কাছে মনে হয়েছে পেশেন্টটা পুরাটাই ইন্ডিফারেন্সের মধ্যে আছে, এবং আল্লাহ অশেষ মেহেরবানি, এই সিপিআই কিন্তু তার কাজে লেগেছে। পরবর্তীতে আমার ক্যালকুলেটর কাপ লেগেছে, লাগেনি এই কথা না, আমি অবশ্যই তাকে ক্যালকুলেটর কাপ দিয়েছি। কিন্তু যেহেতু তার এখানে বেশ কিছু পয়েন্ট আছে, এই জিনিসটাকে আমি বেশি ধরেছি। সেটা হচ্ছে তার এই যে মিসক্যারেজ, এখানে রেপার্টরি করার সময় খেয়াল রাখতে হবে পেশেন্ট কি চাচ্ছে। পেশেন্ট এসেছিল তার প্রেগন্যান্সি কন্টিনিউ করার জন্য, এবং তার মিসক্যারেজ বেশিরভাগই সময় তার 3 এবং 4 মাসের সময় তার এটা স্পন্টেনিয়াসলি মিসক্যারেজ হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ক্যালকুলেটর কাপ ধরেনি। এখন বলতে পারেন ম্যাডাম, সিপিএতে তো 1 ধরছে। হ্যাঁ, তবুও তো ধরেছে, সিপি 1 ধরলেও কিন্তু ধরেছে। এবং এই কারণে যখন আমি ক্যালকুলেটর কাপ দেওয়ার পরেও আমি চিন্তা করলাম যে না, পেশেন্ট যেহেতু তার উদাসীনতা তার ভিতরে বেশি কাজ করে, তখন কিন্তু আমি তাকে সিপিয়া দিয়েছি। এবং আলহামদুলিল্লাহ, সিপিয়া দেওয়ার পরে কিন্তু পেশেন্টটা যথেষ্ট ভালো ছিল। তো যাই হোক, আমি মোটামুটি লেকচারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু এখানে কিছু পাইনিয়ার কোটেশন বলে আমি আসলে লেকচারটা শেষ করব। আমাদের এমএল টাইলর সিপিএ সম্পর্কে একটা কথা বলেছিলেন, এ কমন অ্যাটেন্ডেন্ট ক্লিয়ারলি এক্সপেন্সিভ অফ দ্য সিপিএ কেস is the excellent pilot of the garnishing with sense of waiting in this anus like a happy ball. অর্থাৎ কোন পেশেন্ট যদি বলে যে আমার এনাসে একটা বল সেন্সি অনুভূত হচ্ছে, তাহলে কিন্তু সিপিআর খুব চমৎকার একটা কাজ করে। এটা কিন্তু টাইলরের কথা। টাইলর সাহেব আরো কি বলেছেন, যেটা আমরা কম্পারেটিভ ম্যাথমেটিক্যাল বইতে পাবো, he tells us that CPR is the remedy of unstable value. অর্থাৎ সিপিআর রেমেডিটার এত মূল্য, যেটা অন্যান্য রেমেডি থেকে এটা একদম আলাদা একটা রেমেডি, যেটা আমাদের এমএল টাইলর সাহেব কিন্তু বলে গিয়েছেন। ডিসে ব্রাউন বলেছিলেন, which remedies once that CPA is one of the remedies that has put rheumatoid arthritis in CPR patient. অর্থাৎ কোন পেশেন্টের যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগে এবং তার যদি আরো কিছু লক্ষণগুলি আমরা পাই, তাহলে কিন্তু আমরা একবার সিপিআর কথা চিন্তা করব। আমাদের ক্যান সাহেব বলেছিলেন, সিপিআই ইজ ফুট এপিথেলিয়াম অফ লিপ, উইংস অফ নোজ এন্ড আইলিড। অর্থাৎ ফুটের ভিতরে এক ধরনের মানে কি বলবো আমি, এক ধরনের স্কিনের রোগ আছে, যেটাকে আমরা এপিথেলিয়ামা বলি, এবং যেটা বিশেষ করে নাকের পাতা এবং আইলিডে হয়। হ্যাঁ, আপনারা এপিথেলিয়ামা একটু সার্চ দিয়ে নিয়ে নিবেন, দেখলে বুঝতে পারবেন। এই ধরনের ক্ষেত্রে কিন্তু সিপিআর খুব ভালো কাজ করে। নেভার হ্যাপি আনলেস অ্যানোইং সামথিং। হ্যাঁ, এবং ফেয়ার অফ ইনসেনিটি। সিপিআর রোগীরা কিন্তু দরিদ্রতাকে ভয় পায়, ইজিলি অফেন্ডেড, তারা সহজে এই যেভাবে বাচ্চারা কথা বলতে পারে না। And then the CPR relief from sleep, even a short sleep. অর্থাৎ যদি অল্প পরিমাণে ঘুমায় নেয়, সিপিআর পেশেন্টরা ভালো ফিল করে, যেটা ফসফরাসের মধ্যে আছে। And relief of most complaint from eating. এবং সব ধরনের কমপ্লেনের ক্ষেত্রে তার মানে খাবারের সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, মোস্ট কমপ্লেন ফ্রম অফ ইটিং, মানে রিলিফ পাবে খেলে, তার খেলে ভালো লাগে, তার খেলে দূর হয়, এরকম একটা মানে কমপ্লেন থাকে। এটা কিন্তু আমাদের টাইলর সাহেব বলেছেন। এবার আমি আসি সিপিআর অ্যান্টিডোট, অর্থাৎ কি কি দিলে আপনি সিপিআর অ্যান্টিডোট করবেন। সিপিআর অ্যান্টিডোট হচ্ছে অ্যাকোনাইট, অ্যান্টিফ্রুট, অ্যান্টিমটার, রাস্টক্স, লিপসেড আর ফলস। অর্থাৎ সিপিআর দেওয়ার পরে আমরা কি মেডিসিনটা ফলো করতে পারি, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিন ফ্লুইড, ন্যাপটামিউট, সালফার। আর এটার ডিউরেশন সাধারণত 40 থেকে 50 দিন পর্যন্ত থাকে। এটা হচ্ছে এটা ডিউরেশন।
আর আমি আজকের যে ফুল প্রেজেন্টেশনটা রেডি করেছি সেটা হচ্ছে ডাক্তার ক্যান্টের বই থেকে, ডাক্তার বরিকের বই থেকে, ডেক্সটার ফ্রয়েড থেকে, এমএল টাইলারের বই থেকে, এলেন স্কিনার থেকে, ফ্রান্স কুশল থেকে এবং হাসিংটন, জেডব্লিউ এটসেট্রা। এবং সাথে আরো আছে আমার ওই যে আমাদের নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের বিদ্যুৎ স্যারের বই আছে, আমাদের আশাফুল হক স্যারের বই, সবকিছু মিলিয়ে আজকে আমি আমার এই প্রেজেন্টেশনটা তৈরি করেছি। তো থ্যাংক ইউ অফ অল, দেখা হবে হয়তো নেক্সট